আচ্ছা, দেখেন আমরা কিন্তু এই HTML এর আগেই কোড করা শুরু করি নাই। আমরা আগে জানছি যে এই HTML টা কেন ইউজ করব আমরা। তো আপনি প্রত্যেকটা জিনিস শেখার আগে জানেন যেটা কেন ইউজ করবো। এখন আমরা GitHub নিয়ে কথা বলতেছি, তো GitHubটার দরকারটা কেন আমাদের, এটাকে বুঝতে হবে যে GitHubটা কি করে আসলে। হ্যাঁ, এটা খায় না মাখে না কি করে দেখি, তো সেই জিনিসটাকে বুঝতে হবে। GitHubটাকে আমরা বলি হচ্ছে প্রফেশনালি ভার্সন কন্ট্রোল সিস্টেম। কি বলি? ভার্সন কন্ট্রোল সিস্টেম। তো গিট কে বলা হয়? এটাকে আমরা কিন্তু GitHub কে বলতেছি না, গিট কে বলতেছি। এটাকে আমরা বলতেছি, গিট কে বলতেছি ভার্সন কন্ট্রোল সিস্টেম। আমরা কিন্তু কথা বললাম গিট হাব। হ্যাঁ, তো গিট একটা জিনিস, GitHub কিন্তু আলাদা একটা জিনিস। এখানে দুইটা পয়েন্ট আছে। হ্যাঁ, একটা হচ্ছে গিট আর একটা হচ্ছে GitHub। তো গিট কে বলতেছি আমরা ভার্সন কন্ট্রোল সিস্টেম। এখানে তিনটা ওয়ার্ড আছে না, ভার্সন একটা, কন্ট্রোল একটা, সিস্টেম একটা, যেটাকে আমরা বলতেছি গিট। এখন এই তিনটা ওয়ার্ডের মিনিং যদি আপনি একটা একটা করে চিন্তা করি, যে ভার্সন জিনিসটা কি, ভার্সনটা কি আমাদের অপরিচিত কোনো ওয়ার্ড? না ভাই। ভার্সনটা আমাদের কাছে অপরিচিত কোনো ওয়ার্ড না। আমরা মোবাইলে অ্যাপস ইউজ করি, বা আমরা HTML শিখছি, HTML দেখছি, বিভিন্ন ভার্সন আছে। প্রত্যেকটা জিনিসেরই ভার্সন থাকে। ভার্সনটা কেন করে? ভার্সনটা করে হচ্ছে যে আপনি প্রথমত একটা কাজ শুরু করছেন, কাজটা শুরু করার পর কিছুদিন পর মনে হচ্ছে যে কাজটা একটু চেঞ্জ করা দরকার। তাহলে প্রথম যেটা শুরু করছেন, আমি ধরে নিলাম সেটা 0.1 ভার্সন বা 1 ভার্সন, ভার্সন 1। এরপরে 2 দিন পরে একটা চেঞ্জ করলেন, একটা মডিফিকেশন করলেন, সেটাকে আমি বললাম ভার্সন 2। আবার কিছুদিন পর আবার কিছু চেঞ্জ করলেন, এটা ভার্সন 3। এরকম কিন্তু ভার্সন একের উপর এক মানে চলতে থাকে। যেটা আপনারা যদি আইফোন ইউজ করে থাকেন, আইফোন কি হয়, নতুন নতুন জিনিস ফিচার অ্যাড করে, তো এই জিনিসগুলো তো করে। তো আমরা বুঝি ভার্সন। আচ্ছা, ভার্সনটা বুঝলাম, এবার কন্ট্রোল। কন্ট্রোল তো আমি বুঝি, এই যে আপনারা 30 জন বা 20 জন ক্লাস করতেছেন, আমি কি আপনাদেরকে কন্ট্রোল করতেছি না? আমি চাইলে এখানে আপনাদের সবাইকে কি করতে পারি, সবাইকে মিউট করে দিতে পারি। মানে আপনার সবার কন্ট্রোলটা কিন্তু আমার কাছে আছে। তার মানে এরকম একটা কোন একটা কন্ট্রোল। জি ভাইয়া। আরেকটা বলতেছি, তাহলে ভার্সন বুঝলাম, কন্ট্রোল বুঝলাম, একটা হলো সিস্টেম। সিস্টেম মানে একটা প্রক্রিয়া, একটা পদ্ধতি, যে পদ্ধতিতে আপনি ভার্সনটা কন্ট্রোল করতেছেন। এই তিনটা ওয়ার্ডের মিনিং বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, আরেকটা হচ্ছে গিট হাব। হ্যাঁ, এই যে গিট তো আপনি বুঝলেন, ভার্সন কন্ট্রোল সিস্টেম। হাবটা কি আপনি বুঝতে পারছেন কিনা? হাব, হাব মানে কি কোনো কিছু ইঙ্গিত করে কিনা, মানে আপনি প্রোগ্রামেটিক্যালি চিন্তা না করেন, আপনি ব্যক্তিগত লাইফে হাব এরকম কোনো ওয়ার্ড নাম শুনছেন কিনা, বা কোনো কিছুর সাথে সম্পর্ক যুক্ত কিনা। আমি এভাবে কেন বলি, যাতে আপনার পরবর্তীতে মনে রাখতে সুবিধা হয়। আপনি আপনার রিয়েল লাইফে কোন একটা সিনারিওর সাথে যদি ম্যাচ করে পড়াশোনা করেন, তখন জিনিসটা আপনার মনে রাখাটা ইজি হয়ে যায়। কেন আপনি রিয়েল লাইফের সিনারির সাথে মনে রাখবেন? কারণ এসব ওয়ার্ড তো আপনি সচরাচর এর আগে ইউজ করেন নাই। তো আননোন একটা ওয়ার্ড আপনার মাথার মধ্যে মনে রাখা, মুখস্থ করে রাখা ডিফিকাল্ট। সো আপনার রিয়েল লাইফে কোন একটা সিনারির সাথে যদি মনে রাখেন, সেটা আপনার জন্য ইজি হবে। আমার মনে হয় যে গিট, মানে গিটটা আপনার বুঝলেন, হাব জিনিসটা বোঝার কথা। হাব বলতে আমরা এরকম বলতে পারি, আমি বিশেষ করে এই জায়গাতে হাবগুলোর নাম শুনি, যে বিভিন্ন পার্সেল ডেলিভারি করে, দেখবেন যে পার্সেল গুলা করে কি, বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে, সংগ্রহ করে ওই এলাকার আশপাশে কোন একটা হাবে ওরা জমা করে, এবং ওই হাব থেকে দেশের বিভিন্ন জায়গাতে সেই পার্সেল গুলো চলে যায়। তো প্রত্যেকটা ওই স্টোরেজের জায়গাটা যেটাকে বলতে, সেটাকে আমরা বলছি হাব, যেখানে কি করা হয়, জমা রাখা হয়, যেখানে জিনিসপত্রগুলো এনে জমা রাখা হয়। বুঝাতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, তো আগে আমরা মিনিং বুঝলাম, তার আগে আসলে আমাদের বোঝা উচিত ছিল আসলে গিটহাব জিনিসটা কেন আমরা ইউজ করব। তো এইসব কথা দিয়ে কিছুটা আপনি আন্দাজ করতে পারতেছেন যে আমরা কি করতে পারি। আমরা যে সফটওয়্যারটা তৈরি করব, যেই সফটওয়্যারটা আমি তৈরি করব, সেই সফটওয়্যারটাকে কি আপনি ভার্সন অনুযায়ী কাজ করবেন না? আপনি শুরু করছেন একটা কাজ, আপনি সফটওয়্যারটা কাজ এখন চলতেছে, এখন লাইভ চলতেছে সফটওয়্যারটা,
তো 1 মাস পর 2 মাস পর ওই সফটওয়্যারে নতুন কোনো কিছু অ্যাড করার প্রয়োজন হতে পারে না? তো যদি অ্যাড করার জি প্রয়োজন ভাইয়া। হয় তাহলে ওটাও তো একটা নির্দিষ্ট ভার্সন। তাহলে আপনি আগেরটাকে বলতে পারেন ভার্সন 1, পরেরটাকে আপনি বলতে পারেন ভার্সন 2। এরকম 6 মাস পর আপনি একটা আবার নতুন চেঞ্জ করলেন, সেটাকে বলতে পারেন ভার্সন 3। তার মানে আপনার সফটওয়্যারটা কি ভার্সন না, শুধু অ্যাপসই ভার্সন হবে এমনটা তো না, সবকিছুরই ভার্সন থাকবে। কথা বলেন নাই? আমাদের ভার্সন আছে না? জি আমাদের ভাইয়া। আমাদের ভার্সন আছে মানুষের। আছে ভাইয়া। আমাদেরও ভার্সন আছে কিন্তু, যে আমাদের আগের ওরা হচ্ছে কি বলে এসবকে, শিশু, কিশোর, জেনারেশন যুবক। জেনারেশন জেনারেশন, হ্যাঁ জেনারেশন বলে। তো এই জেনারেশন গুলো তো একটা করে ভার্সন, তাই না? তো এখন এই ভার্সন যে কথাটা বলতেছি, আমাদের যে সফটওয়্যারের ক্ষেত্রে আমরা ইউজ কেন করবো আসলে? এই যে ভার্সন গুলো আমরা কি করতে পারি, ট্র্যাক করতে পারি। এখন ধরে নেন যে আহ, আপনি একটা কাজ করছেন, হ্যাঁ, কাজ করার পরে কিছুদিন পর আবার আপনি কিছু চেঞ্জ করলেন। ফর এক্সাম্পল আমি এইভাবে যদি বুঝাই, যে আপনি প্রথমে 2 আর 2 যোগ এই ক্যালকুলেশনটা আপনি করে ওই গিটের মধ্যে রেখে দিচ্ছেন, বা ওটা আপনার ভার্সন 1। এই ভার্সন 1 এ কাজ কি ছিল, শুধু 2 আর 2 যোগ করবে। আচ্ছা, এরপরে আপনি আবার একটা ভার্সন নিয়ে আসলেন, সেটাতে আপনি বলে দিলেন যে 2 আর 2 গুণ হবে। এরপর আপনি আবার একটা ভার্সন নিয়ে আসলেন, সেখানে আপনি সেটা কাজ কি করবে, যে এখানে কাজ করে হচ্ছে 2 আর 2 ভাগ হবে। এরকম আপনি ভাগ নিয়ে আনতেছেন, আনার পর হঠাৎ করে সাপোজ যখন আপনি ভাগের ভার্সনটা নিয়ে আসছেন, তখন হঠাৎ করে আপনার কাছে মনে হলো যে এটা আর কাজ করতেছে না, আমাকে আগের ভার্সনে যাইতে হবে। আপনাকে আগের ভার্সনে যাইতে হবে, মানে আগের কোডগুলোতে যেতে হবে। সেই ফ্লেভারটা আপনি এখানে পাবেন। আপনি কত তারিখে কোন ফাইলটা কিভাবে এডিট করছেন, কি ডিলিট করছেন, কে ডিলিট করছে, সব কিছু ট্র্যাকিং এই জায়গাতে আপনার থাকবে। বুঝতে পারছি? জি ভাইয়া। আপনাদের এই প্রবলেমটা এখনো শুরু হয়েছে কিনা আমি জানি না। আপনারা কোড করতেছেন 2 দিন 3, আমি একটা আপনাকে প্রজেক্ট দিলাম, অ্যাসাইনমেন্ট। এখন অ্যাসাইনমেন্ট দিচ্ছি, আপনি কাজ করে যাচ্ছেন। এখন যেই দিন আপনার প্রজেক্টটা জমা দিতে হবে, সেই দিন আপনার কম্পিউটার নষ্ট হয়ে গেল, কি করবেন? এখন স্যারকে এসে বলবে আমার তো প্রজেক্ট নষ্ট হয়ে গেছে। কিন্তু এটা না, স্যারকে বুঝাইলেন ঠিক আছে, কিন্তু যদি এরকম কোনো ফাইনাল প্রজেক্ট হয়, যেমন আমার ক্ষেত্রে ঘটনা ঘটছে, আমি লাস্ট কোম্পানিতে যেখানে জব করতাম, সেখানে আমি একটা প্রজেক্টে কাজ করতেছিলাম, ইন্ডিভিজুয়াল একটা আলাদা ফিচার নিয়ে কাজ করতেছিলাম, মডিউল নিয়ে। তো ওই মডিউলটা আমি গিটে রাখতাম, হঠাৎ করে আমি গিটে রাখা বন্ধ করে দিছি। কারণটা হচ্ছে, আমি মনে করতেছি যে এটাতে আমি নিজে একা একা কাজ করতেছি, থাক সমস্যা নেই, গিটে না দিলেও চলবে। অনেক দিন, প্রায় 2 মাস কাজ করছি। করার পরে একদিন আমাকে বস ডেকে পাঠালো, বলতেছে যে এই প্রজেক্টটা কালকে হচ্ছে তোমার দেখাইতে হবে। কারা দেখবে এটা? এটা গভর্নমেন্টের আপনার সচিবরা দেখবে, গভর্নমেন্টের প্রজেক্ট। সচিবদের সামনে একটা প্রেজেন্টেশন দিতে হবে। তাহলে তুমি আমার বাসায় আসো, রাতে আমরা প্রজেক্টটা একটু দেখি, তারপর সকালবেলা আমরা মিটিং চলে যাবো। রাত 10টা বা 11টার দিকে আমার কম্পিউটারটা ওপেন করছি, মানে আমার বাসা থেকে ল্যাপটপটা ব্যাগে নিলাম, আমার বসের বাসায় গেলাম, রাত 11টার দিকে ল্যাপটপটা ওপেন করলাম, ল্যাপটপ ওপেন হয় না। সকালবেলা আমার মিটিং। এক্ষেত্রে আপনি কাকে বোঝাবেন? ওই সচিবকে বলবেন যে আমার কম্পিউটার নষ্ট হয়ে গেছে, এরকম এরকম, যেটা আমি 2 মাস যাবত কাজ করতেছি? ওনারা স্কিপ শুনবে? তো এই যে সমস্যাগুলা আপনার রিয়েল লাইফে হয়ে থাকে, এই সমস্যাগুলো আপনার রিয়েল লাইফে হয়ে থাকে, আমরা যদি গিটটা ইউজ করে থাকি তাহলে আর সমস্যা হবে না। তখন সবকিছু আপনি, সাপোজ আপনি কাজ করতেছেন, আপনি কাজ করতে করতে আপনার ওয়াশরুমে যাইতে ইচ্ছে করলো, কোথায় যেতে ইচ্ছে করলে ওয়াশরুমে যাইতে হবে। তো আপনি কি করবেন, 1 সেকেন্ডে 2-1 লাইনের কোড পেস্ট করলে ওটা গিটে পাঠিয়ে দিলেন, গিটে পাঠিয়ে দিয়ে আপনি ওয়াশরুমে গেছেন। তাহলে কি, যেমন আমরা যখন কাজ করি দেখবেন যে একটু পর পর আমরা ওই যে কন্ট্রোল এস চাপ দিই, সেভ দিই। কেন দেই? কারণ যে কাজগুলা করছি সেই কাজগুলো তো হারায় না যায়, ওখানে জমা থাকে। তেমনি
আমরা 1 ঘন্টা 2 ঘন্টা কাজ করার পরপরই আমরা কি করব, গিটে জিনিসটা দিয়ে দিব, যাতে কি হয় কাজগুলা সেভ থাকে, আমার কম্পিউটার নষ্ট হলেও যেন এটা চলে না যায়। যেমন ওই যে আমি বললাম যে একটু পর পর আমরা কন্ট্রোল এস চাপ দিই। মনে করেন যে আপনি কন্ট্রোল এস চাপ দেন না, আপনি শুধু কোড করে যাচ্ছেন, হঠাৎ করে আপনার কম্পিউটারে বিদ্যুৎ চলে গেছে, তখন বিদ্যুৎ আসার পরে আপনি কি কোডগুলো পাবেন? বাট যদি সেভ করে রাখতেন, কন্ট্রোল এস চাপ দিতেন, তাহলে পাইতেন না। কন্ট্রোল এস চাপ দিতে কি খুব বেশি সময় লাগে? খুব বেশি সময় জি লাগে না না। ভাইয়া। তাহলে আপনি কি করতে পারতেন, কন্ট্রোল এস চাপ দিতে পারতেন। তো ওই জায়গাগুলো থেকে আমরা চিন্তা করছি যে আমরা এই জায়গাটাতে মানে এই ফ্লেভার গুলো আপনাকে দিবে, যেটা কন্ট্রোল এস চাপ দিতে তো সময় লাগে না, এরকম খুবই কম সময়ের মধ্যে আপনি গিটে জিনিসটা দিলেন, তারপরে আপনি বাসার বাইরে যান, যেখানে ইচ্ছা যান, আপনার কম্পিউটার নষ্ট হয়ে যাক বা ধ্বংস হয়ে যাক, মনে করেন যে বাংলাদেশ ধ্বংস হয়ে গেল, ওই কোডগুলা পাওয়া যাবে। বুঝতে পারছি? জি ভাইয়া। এখন জি ভাইয়া, বুঝতে আরো পারছি। কাহিনী আছে। এখন মনে করেন আমরা হয়তো শেষের দিকে হতে পারে যে আপনাদের একটা প্রজেক্টে আপনাদের 4 জন বা 5 জন কাজ করবেন। একটা প্রজেক্ট কয়টা? একটা। এখন একটা প্রজেক্টে আপনারা 4 জন 5 জন কাজ করবেন, কিভাবে কাজ করবেন? হয়তো আপনারা একটা গ্রুপ মিটিং এ বললেন যে তুমি হচ্ছে ফুটারটা কাজ করো, কেউ হেডারে কাজ করো, কেউ বটমে মানে আরো বিভিন্ন স্লাইডারে কাজ করো। এই যে কাজগুলা করবেন, করার পর কি করবেন? জি, আপনি একটা ফাইল দিবেন যে এই যে আমি হচ্ছে ফুটারে কাজ করলাম, এই যে ফাইল নাও, এই ফাইলের মধ্যে ফুটারে কাজ আছে। আরেকজন বলতেছে যে আমার এখানে স্লাইডারে কাজ আছে। এই যে সবগুলা কাজ কি করবেন? সবাই ফাইল দিবে, সেই ফাইলগুলা নিয়ে কোডগুলা দেখে দেখে খুঁজে খুঁজে ওখানে বসাই দিবেন। এই তো, জি ভাইয়া। এই কাজগুলা করা হ্যাসেল। তো এই জন্য আমরা কি করতে পারি, গ্রুপ ওয়াইজ কাজ করার জন্য আমরা গিটহাব ইউজ করতে পারি। বুঝতে পারি না? যদি আমি এভাবে একটা এক্সাম্পল দিয়ে চিন্তা করি যে আহ, যদি এটা একটু অ্যাডভান্সে আমরা এখনই বলবো কিনা জানি না, যে তারপর একটু বলে দেই, সেটা হচ্ছে মনে করেন যে ব্যাংক ব্যাংক কি করে যে আপনি যখন ব্যাংকে টাকা জমা দিতে যাবেন, তখন কি করেন আপনি? আপনি চিন্তা করেন যে আপনার বাসার আশপাশে কোন ব্যাংক আছে, তাই না? বা কোন ব্যাংক, আপনার বাসার আশপাশে ব্যাংকটা আছে কিনা, যেই ব্যাংকে টাকাটা জমা দিতে যাচ্ছে। এমন না যে আপনার বাসার কাছেরটা রেখে আপনি দূরে কোথাও জমা দিতে চান। আপনার বাসার কাছে যদি কোনো ব্রাঞ্চ থাকে, কি থাকে? ব্রাঞ্চ। আমরা ব্রাঞ্চ বলি না, এগুলো ব্যাংক, এগুলো ব্রাঞ্চ বলি। জি ভাইয়া। আপনার বাসার আশপাশে যদি কোনো ব্রাঞ্চ থাকে, তাহলে আপনি সেখানে টাকাটা জমা দেন। এবং আরো একজন কি করে, তার বাসার আশপাশে টাকাটা তার বাসার আশপাশে কোনো ব্যাংকে জমা দেয়। এখন এই যে টাকা প্রত্যেকেই তার আশপাশে ব্যাংকে জমা দিচ্ছে, মানে ব্রাঞ্চে জমা দিচ্ছে, আপনার কাছে মনে হয় যে এই টাকাগুলো ওই ব্রাঞ্চে সারা জীবন থাকে? জি না ভাইয়া। এই টাকাগুলো কি হয়, আরো কেউ একজন কি করে, এই টাকাগুলো সবগুলা ব্রাঞ্চ থেকে নিয়ে মেইন হেড অফিসে নিয়ে জমা করে, এই তো। জি ভাইয়া। তাহলে আপনি এইভাবে নিজেকে একটু চিন্তা করে দেখেন, আপনারা যখন 10 জনে কাজ করবেন, একটা প্রজেক্টে, তখন কি করবেন? আপনি আপনার নামে একটা ব্রাঞ্চ তৈরি করবেন। কার নামে? আপনার নামে। সেই ব্রাঞ্চে আপনার কাজগুলো জমা রাখবেন। বুঝেন নাই? অ্যাজ লাইক এস আপনি যেভাবে আপনার অ্যাকাউন্টে টাকা জমা রাখেন, আপনার ব্রাঞ্চে আপনার কাজগুলো জমা রাখবে, আরেকজনের কাজগুলো আরেকটা ব্রাঞ্চে জমা রাখবে। আর একজন কি করবে, সকল ব্রাঞ্চ থেকে নিয়ে আরেকটা ওই যে হেড অফিসের ব্রাঞ্চে জমা রাখে দিবে। বুঝতে পারছি? জি ভাইয়া। এভাবে আমরা ওই গ্রুপ ওয়াইজ কাজগুলো করি। ফাইল কি করি না, ট্রান্সফার করি না, হাত দিয়ে ফাইল ট্রান্সফার আমরা আসলে করি না। তো এইসব বিভিন্ন কাজের জন্য আসলে আমরা গিটহাব ইউজ করি। মানে এখন কি মনে হচ্ছে, এটা কি আদৌ দরকার আছে কিনা? আমি জানি না, জি আপনাদের ভাইয়া। ফ্রিল্যান্সিং এ এটা প্রয়োজন হওয়ার সম্ভাবনা খুবই কম, ফ্রিল্যান্সিং এ দরকার নাই। বাট আপনি বাস্তব লাইফে যদি জব করেন এবং গ্রুপ ওয়াইজ কাজ করেন, আসলে ফ্রিল্যান্সিং বা যেখানে হোক গ্রুপ ওয়াইজ কাজ করতে গেলে তারা বলবে যে ইউজ করতে হবে, এরকম ভার্সন কোন সিস্টেম ইউজ করতে হবে। বুঝতে পারছি? এখন ফ্রিল্যান্সিং এ জিজ্ঞেস করো ভাই। হ্যাঁ, লাগে আসলে, এটা এখন লাগবে, এখন আধুনিক জিনিসপত্র
আধুনিক তো না, এটা অনেক আগের জিনিস, কিন্তু এটা আগে সবাই ইউজ করতো না, স্বাচ্ছন্দ্য বোধ করতো না, বাট এখন সেটা ইউজ করার প্রয়োজন হচ্ছে। এটা ইউজ করতে হবে, এটা জানতে হবে, ঠিক আছে? তো আমরা আবার একটু ব্যাকে যাই, আমরা এর গুরুত্বটা বুঝলাম, যেটা কেন আমরা ইউজ করব এর গুরুত্বটা আমরা বুঝলাম। এখন আমরা এটাকে আমরা ইমপ্লিমেন্ট করব, তার আগে আমরা একটু গিট এবং গিট হাব জিনিসটাকে আরেকটু ভাবে একটু বুঝার চেষ্টা করি। আমরা বললাম গিট হচ্ছে জিআইটি, গিট এটা একটা ভার্সন কন্ট্রোল সিস্টেম। এটা কিন্তু কিছু না, এটা একটা সিস্টেম। যেমন বাংলাদেশ গভর্নমেন্ট দেশ পরিচালনা করতেছে বা বিভিন্ন আইন আছে, তো এই আইনগুলোকে আমরা কি বলতেছি, একটা সিস্টেম বলতেছি। এগুলো কি ভিজুয়াল কিছু দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি? এটা একটা সিস্টেম। হ্যাঁ, এই সিস্টেমে চলতে একটা রুলস বা একটা রেগুলেশন, তাই না? একটা সিস্টেম। আর আমরা যেটাকে হাব বলতেছি, হাব, সেটাকে আমরা ধরতে পারি একটা জেলখানা, যেখানে কি করে যারা খারাপ কাজ করতেছে বা ভালো কাজ করতেছে আমরা ওখানে জমা করতেছি। তার মানে একটা সিস্টেমের মাধ্যমে আমরা কি করতেছি, লোকগুলাকে ওই জেলখানার মধ্যে ঢুকাইতেছি। এমনি এমনি তো ঢুকাইতেছি, একটা সিস্টেমের মাধ্যমে ঢুকাইতেছি। তাহলে আমরা গিটটাকে বলতেছি একটা সিস্টেম, আর হাবটাকে বলতেছি যেখানে আমরা কোডগুলো জমা রাখবো। তার মানে কোডগুলো জমা রাখার জন্য যে সিস্টেমটা আমরা ইউজ করতেছি সেটা ইউজ করতেছি গিট। আর এই যে জমা রাখতেছেন, যেটা জমা রাখতেছেন, এই জমা হচ্ছে গিটহাব। এখন এই গিটহাব, এখন দেখেন আপনি মনে করেন যে কোনো অপরাধ করছেন, তাই না? এখন কোন একটা অপরাধ আপনিও করছেন, মনে করেন যে অন্য আরেকজন এমপিও করছে বা মন্ত্রীও করছে। তো আপনাকে যে জেলখানায় নিয়ে যাবে, ওনাকে হয়তো সেই জেলখানায় নাও নিয়ে যেতে পারে, তাই না? জেলখানায় নিয়ে যাবে, বাট তাকে অন্য আরেকটা জায়গায় নিয়ে যেতে পারে। আমরা বলতেছি একটা সিস্টেম, যে সিস্টেমের মাধ্যমে আমরা কি করতে পারলাম, লোকটাকে ধরলাম। এখন ধরে তাকে কোন জেলখানায় নিয়ে যাবো সেটা আপনার ব্যাপার, বাট সিস্টেম একটাই। আপনি যদি অপরাধ করেন তাহলে আপনাকে সাজা পেতে হবে। তো আপনি যে অপরাধ করতেছেন সেটা একটা সিস্টেমের মধ্যে পড়তেছে, কিন্তু আপনাকে জেলখানায় নিয়ে যাব সেটা আপনি ইচ্ছা কোন জেলখানা আপনি দিবেন সেটা আলাদা, আপনার ব্যাপার। তো আমরা এই জেলখানার যেটা কথা বলছি, যেটা কি হাবের কথা বলতেছি, হাব হচ্ছে কি হইতে পারে, গিট হাব হইতে পারে, গিট ল্যাব হইতে পারে, গিট বাকেট হইতে পারে, এরকম অনেকগুলো হাব আছে যেই হাব নিয়ে আপনি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। বাট সবচেয়ে পপুলার যেটা হাব বা সবচেয়ে পপুলার যেটা জেলখানা, সেটা হচ্ছে আমরা গিট হাব নিয়ে কথা বলতেছি। আমি কি কিছুটা বুঝাতে পারছি বাংলা করে? জি ভাইয়া। বাট গিট কিন্তু একটা সিস্টেম, যেটা সারা বাংলাদেশে একই সিস্টেম চলতেছে। হ্যাঁ, বা আপনি যদি আমাদের মুসলিম ধর্মের কথা বলেন যে আমরা পাপি, সেটা সারা পৃথিবীতে ওই একই সিস্টেমেই চলে। এমন না যে বাংলাদেশে পাপ করলে এক সিস্টেম বা অন্য দেশে পাপ করলে আরেকটা সিস্টেম। পাপ একটা সিস্টেম, কিন্তু দেশ তো আলাদা। দেশ ভেদে কি হতে পারে, জেলখানা আলাদা হইতে পারে, শাস্তি আলাদা হইতে পারে, তাই না? তো আমরা বলতেছি যে আমরা গিট একটা পদ্ধতি, সেই পদ্ধতিতে আমরা গিট গুলা জমা রাখতে পারি, গিট হাবেও রাখতে পারি, গিট ল্যাবেও রাখতে পারি, গিট বাকেটও রাখতে পারি। এরকম অনেকগুলো পদ্ধতি আছে, আপনি যেটা ইউজ করতে পারেন। বাট আমরা আপাতত এখানে যেটা ইউজ করবো সেটা হচ্ছে গিট হাব। এখন যেখানে আপনি জিনিসটা জমা রাখবেন, যেখানে আপনি একটা জিনিস জমা রাখবেন, এটা যেহেতু আমরা কোনটা ইউজ করবো, গিট হাব, তাহলে আপনি লিখতে হবে জিআইটি, গিট এইচইউবি, গিট হাব। github.com লিখে আপনাকে এন্টার দিতে হবে। github.com লিখে যদি আপনি এন্টার দেন, তাহলে ওই যে জমা রাখার একটা জায়গা আপনি পাবেন। মানে এখানে এই জায়গাটা আপনি জমা রাখবেন, কিন্তু এখানে জমা তো আপনিও রাখবেন, আরো 10 জন বা আরো হাজার হাজার মানুষ রাখবে, তাই না? তো আপনি যখন ফেসবুকে একটা ছবি পোস্ট করেন, তারা কি করবেন, আপনার অ্যাকাউন্ট তৈরি করেন। কারণ আপনি ফেসবুকে যত ছবিগুলো জমা রাখবেন সবগুলো আপনার অ্যাকাউন্টে রাখবেন। দ্যাট মিনস আপনাকে অবশ্যই এখানে জমা রাখার জন্য আপনার একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। বুঝতে পারছি? তো জি এই জায়গা ভাইয়া। থেকে আমি অ্যাকাউন্ট তৈরি করা, আমার যেহেতু অলরেডি তৈরি করা আছে আমি দেখাচ্ছি না, আপনারা একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। অ্যাকাউন্ট তৈরি করা খুব বেশি কঠিন কোনো কাজ না। আপনি এখানে যা যা ইনফরমেশন চাই সেই ইনফরমেশন গুলো দিয়ে আপনি দেখবেন আপনার মেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা দিলে আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। এখান থেকে আপনি সাইন আপটা করে নেবেন। আমার যেহেতু সাইন ইন করা আছে, সো আমি আর সাইন আপটা করতেছি না, আপনার একটা অ্যাকাউন্ট তৈরি করে দেবেন। তাহলে প্রথমত আপনার কি করতে হবে, অ্যাকাউন্টে কোথায় অ্যাকাউন্ট তৈরি করবেন? গিট হাবে। আপনি গিট ল্যাবেও করতে পারেন, গিট বাকেটেও করতে পারেন, বাট আপাতত যারা বিগিনার, আপনারা আমি যে পদ্ধতিটা ফলো করতেছি এটা নিয়ে ফলো করেন। যে আপনি গিট হাবে, যেটার লিংক কোনটা, github.com, হ্যাঁ,
এখানে কি করবেন আপনারা অ্যাকাউন্ট তৈরি করবেন, অ্যাকাউন্ট করে আপনারা যে লগইন এখানে লগইন করবেন। বুঝতে পারছি? গিটটা ইনস্টল করতে হবে না? আমরা তো ওখানে যাই নাই। তো আপনি যদি এখানে কোনো কিছু জমা রাখতে চান, এখানে যদি কোনো কিছু জমা রাখতে চান, তো সেটা তো কোনো একটা পদ্ধতিতে করতে হবে নাকি? জি ভাইয়া। তো সেই পদ্ধতিটা তো লাগবে, সেই পদ্ধতিটা আগে তৈরি করতে হবে না? কি যে দেওয়া ছিল আল্লাহ জানে, আমার ভুলে গেছি আমার অ্যাকাউন্ট। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। তাহলে আমরা মনে করেন যে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করলাম। হ্যাঁ, এখন অ্যাকাউন্ট তৈরি করার পরে আমার কি করতে হবে? এখন আমার ওই পদ্ধতিটা দরকার, যেই সিস্টেমে আপনি এখানে ডাটাটা ঢুকাবেন বা আপনি কোডগুলো রাখবেন, সেই পদ্ধতিটাকে বলতেছে আমরা কি? গিট। গিট। এখন ওই পদ্ধতিটা আপনি আপনার কম্পিউটারে, এই কম্পিউটারটাকে বলতে পারেন আপনার বাংলাদেশ। তার মানে যেই পদ্ধতিটা বা যে সিস্টেমটা চালু হবে, সেই সিস্টেমটা বাংলাদেশের উপরই আইনটা চালু হবে, তাই না? তার মানে আপনার এই কম্পিউটারের মধ্যে ওই সিস্টেম থাকতে হবে। কোন সিস্টেমটা? যেই সিস্টেমের মাধ্যমে আপনি কোডগুলো আপনার গিটহাবে রাখবেন। তার মানে এখন দেখতে হবে যে এই সিস্টেমটা আদৌ আমার কম্পিউটারে আছে কিনা। মানে আপনি একটা নতুন একটা আইন তৈরি করতে পারেন যদি ওই আইনটা না থাকে, বাট যদি ওই আইনটা থাকে তাহলে দরকার নেই। তো আমরা আগে চেক করে দেখবো যে আমাদের কম্পিউটারে ওই আইনটা বা ওই গিটহাবটা আছে কিনা। তো আমি যদি এখান থেকে চেক করব কিভাবে, আমি অনেকভাবে চেক করা যায়। আমি এখান থেকে দেখেন, এই যে আমার কম্পিউটারে স্টার্ট বাটন, এখানে আমি লিখবো সিএমডি, কমান্ড প্রমোট। কমান্ডের মাধ্যমে আমরা চেক করে দেখতে পারি। এইরকম আপনার কম্পিউটার আসবে, এখানে আপনি লিখতে পারেন জিআইটি গিট, এরপর একটা স্পেস, এরপর হাইফেন হাইফেন VERSION ভার্সন। এরকম করে আপনি এন্টার দেন, দেখবেন যেখানে গিট ভার্সন 2.33.0 উইন্ডোজ.2 এরকম একটা দেখাবে। তার মানে বুঝতে হবে যে আপনার কম্পিউটারে এরকম ভার্সন, মানে গিটটা ইনস্টল করা আছে, মানে গিটটা আছে, ওই সিস্টেমটা অলরেডি আছে। আপনি একটু চেক করে দেখেন তো, কেউ কম্পিউটারের সাথে থাকলে, কম্পিউটারের সামনে থাকলে একটু চেক করে দেখেন যে এই জিনিসটা আছে কিনা। আরেকবার বলবেন কমান্ডটা? আমি লিখছি হচ্ছে গিট, এরপরে স্পেস, এরপরে হাইফেন হাইফেন ভার্সন। আপনি কম্পিউটারে উইন্ডোজে এসে কি লিখেছিলেন ওটা আরেকবার একটু? সিএমডি এখানে স্টার্ট বাটনে সিএমডি সি। ভাইয়া আমার আসছে যে GitHub is not recognized সিএমডি। এন্টার হ্যাঁ করেন সেটাই আসবে, সেটা আসার কথা। আমি যাদের সেটা চেক করবেন, যে চেক করতেছে কিভাবে। ভাই আমারও লেখা আছে GitHub is not recognized। রিকগনাইজ, তার মানে গিটহাব সে পাচ্ছে না, তার মানে ওই সিস্টেমটা আপনার কম্পিউটারে নাই। কথা বুঝতে পারছেন? আরো একটা দেখতে পারেন যে আপনি আপনার কম্পিউটার যে কোনো জায়গাতে যদি রাইট ক্লিক করেন, তাহলে দেখবেন এই দুটো অপশন পাচ্ছেন না, গিট ইউআই হিয়ার, গিট ব্যাশ এর, এই দুটো অপশন পাচ্ছেন না কিন্তু। জি ভাইয়া, এক্স্যাক্টলি পাওয়া যাচ্ছে। এই দুটো অপশন কি আছে যাদের কাছে ওই গিট জি ভার্সনটা দেখাচ্ছে না? এটা আছে? জি জি ভাই, পাওয়া যাচ্ছে, আছে। এটা আছে? জি জি ভাইয়া আছে। আপনার এখানে ভার্সনটা উইন্ডোজ আছে? 10, উইন্ডোজ 10 না তো ভাই আমার আমাদের এটা কাছে পাচ্ছে। নাই তো। উইন্ডোজ আমার 10 পাচ্ছে না, উইন্ডোজ 7 এ পাচ্ছে না। আচ্ছা উইন্ডোজ উইন্ডোজ 7 এ পাচ্ছে, 10 এ পাবে। আচ্ছা রাইট, উনি 10 এ পাবে। আমার এটা উইন্ডোজ 10 তো আমার আচ্ছা এটাতে তাহলে পাচ্ছে ডিফল্ট ভাই। ভাবে পাচ্ছে, রাইট, ওকে। যাই হোক, তো আমাদের করতে হবে এই সিস্টেমটা আসলে আনতে হবে। এই সিস্টেমটা আনার জন্য আমার কি করতে হবে, আমরাকে ওই জিনিসটা সিস্টেমটা আনার জন্য আমরা লিখতে হবে জিআইটি গিট। এটা শুধু কি লিখলাম? গিট। গিট। গিট লিখে আপনি কি করবেন? এন্টার দিবেন। এরপরে দেখবেন যে প্রথমে আসবে git-csm.com, এই সাইটে যাবেন বা এখানে ডাউনলোডে আসবেন, যেখানে যান না কেন আপনাকে এটাকে এখান থেকে কি করতে হবে? ডাউনলোড করতে হবে। আপনি কার জন্য করবেন? ম্যাকের জন্য, উইন্ডোজের জন্য, লিনাক্সের জন্য। আমরা উইন্ডোজের জন্য গরিব করব। মানুষ, আমরা উইন্ডোজ ইউজ করি, সো এখানে আপনি উইন্ডোজের জন্য ক্লিক করে এটা ডাউনলোড করতে হবে। এখান থেকে আপনি কত বিটের জন্য সেটাও বলে দিতে পারি, এখানে অলরেডি ডাউনলোড হয়ে যাচ্ছে। তো আমি এই যে ডাউনলোড করলাম, ডাউনলোড করা কি করতে হবে? নেক্সট 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 চাপ দিয়ে ইনস্টল করতে হবে। একটু ইনস্টল করেন, ইনস্টল করে দেখেন যে এখন ওখানে ভার্সনটা শো করে কিনা। আচ্ছা শো করবে, দেখার দরকার নাই, শো করবে। তাহলে আমরা আচ্ছা ভাই, কত বিটে ইনস্টল করলে ভালো হয় সেটা একটু
এটা না জিনিসটা না একটু আপনার কম্পিউটারটা কত বিট, আপনার কম্পিউটারে উইন্ডোজটা কত বিটের, 32 বিট অথবা 64 বিট, ও আচ্ছা আচ্ছা সেটার উপর ডিপেন্ড করে ওটা ইনস্টল করবেন, ঠিক আছে। এখন তো আচ্ছা সবাই মোটামুটি 64 ইউজ করে। তো তাহলে আমরা কি শিখলাম, কয়টা জিনিস শিখছি বলুন তো? আমরা কি কি করা দরকার আমাদের? গিটহাব ইনস্টল করার পর এটাতে আমাদের একটা অ্যাকাউন্ট করতে হবে, ইনফরমেশন দিয়ে তারপর এটা সাইন আপ করতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা এখনো পর্যন্ত দুইটা জিনিস শিখছি। সেটা হচ্ছে আমাদেরকে github.com একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে নাকি, আরেকটা যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে গিটটা ইনস্টল করতে হবে, কম্পিউটারে গিটটা ইনস্টল করা থাকতে হবে, এই তো। জি ভাইয়া। জি ভাইয়া। আর তো কিছু করি নাই। আমরা তো আশা করতেছি যে আমরা গিটহাবে অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। গিটহাবে আমরা অ্যাকাউন্ট তৈরি করব, অ্যাকাউন্ট তৈরি করে আমরা লগ ইন করবো। লগ ইন করলে আপনি এইরকম একটা প্যানেল পাবেন, এইরকম একটা ড্যাশবোর্ড আপনি পাবেন, যেখানে আপনার সকল প্রজেক্টগুলো থাকবে এখানে, বুঝতে পারছি। এইরকম আপনি একটা প্যানেল পাবেন যেখানে আপনার প্রজেক্টগুলো থাকবে। আপনি চাইলে এখানে কি করতে পারেন, প্রোফাইল সেট করতে পারেন। প্রোফাইল আপনি এখানে সেট করতে পারেন, সব কিছু করা যায় এখানে। আপনি আরো বলি এটা গুরুত্বটা কিরকম, আপনি ফেসবুকে কাউকে ফলো করেন না? জি ভাইয়া করি। ক্যাটরিনা কাইফ অনেককে তো ফলো করেন, তো ফেসবুক তারা ইউজ করেন না মানে নাকি, ওই যে টুইটারে। তো আপনি এখানে সবকিছু করতে পারেন। ইনস্টাগ্রাম। যেমন ওই যে মনে করেন যে কেউ একজন ভালো কোডিং পারে, তাকে আপনি ফলো করে দিতে পারেন, এখানে তাকে মেসেজ করতে পারেন, এখানে অনেক কিছু করা যায়। হ্যাঁ, অনেক কিছু করা যায়, আপনি ঘাঁটতে ঘাঁটতে অনেক কিছু পাবেন। এই একটা প্ল্যাটফর্মে দেখবেন যে আপনি অনেক কিছু করতে পারতেছেন, খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। দেখেন এখানে এই যে এই প্রজেক্টগুলো করা আছে, এই প্রজেক্টগুলো করা আছে, এখানে দেখেন একটা 286 কন্ট্রিবিউশন ইন দ্য লাস্ট ইয়ার। এই যে সবুজ সাইনগুলো দেওয়া আছে, আপনি যখন লগ ইন করবেন, লগ ইন করার পর দেখবেন এইরকম একটা জায়গা পাবেন যেখানে এই যে এই সবুজ সাইনগুলো, মানে এগুলোতে আমি কাজ করছি, এগুলো কন্ট্রিবিউশন। তো এটাও আপনার একটা পোর্টফোলিও। দেখবেন অনেক জায়গাতে তারা বলবে যে ভাই আপনার গিটহাব আমাকে অ্যাকাউন্টটা দেন, আপনি কাজ করতে চাচ্ছেন, আপনি কেমন কাজ পারেন, আপনার গিটহাবে আমাকে অ্যাকাউন্টটা দেন, আমি একটু দেখি। তারা আসলে আপনার প্রোফাইলে ঢুকে দেখবে। মনে করেন যে এখন কি ঘটনা ঘটে বলেন তো, ফেসবুকে কেউ একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আপনাকে পাঠাইছে, তো আপনি কি সাথে সাথে অ্যাকসেপ্ট করেন অপরিচিত মানুষকে? না, জি না অ্যাবাউটটা ভাই। চেক করি। আপনি কি করেন আগে? আগে তো একটু তার প্রোফাইলে দেখেন, হইলেও তো তার প্রোফাইলে অ্যাবাউট গুলা দেখি। প্রোফাইলটা দেখেন যে কে কি করেন, তাই না? তো সে যদি মনে হয় যে বাদাম বিক্রেতা, আপনি তো ভাই আর ভ্যালু দিবেন না। বাট সে যদি মার্ক জোগাড়বার হয় তাহলে আপনি তো ঠিকই ভ্যালু দিবেন। তো প্রোফাইলটা কিন্তু ইম্পর্টেন্ট। তার মানে তারা যে আপনার কাছ থেকে গিটহাবের অ্যাকাউন্টটা চাচ্ছে, তার মানে তারা চেক করে দেখবে যে আপনি আদৌ যদি ডেভেলপার হয়ে থাকেন। যদি ডেভেলপার হয়ে থাকে তাহলে এখানে এই সবুজ কালারগুলো গিজি গিজি করবে, মানে অনেক সবুজ কালার থাকবে। আপনার এখানে অনেক প্রজেক্ট থাকবে, এগুলো প্রত্যেকটা একটা প্রজেক্ট, প্রত্যেকটা একটা কি প্রজেক্ট, এরকম অনেক প্রজেক্ট থাকবে। তো এই প্রজেক্টগুলো যত বেশি থাকবে তার মানে আপনি তত বেশি কাজ করেন, এমনি এমনি দেখে থাকে না, থাকে? এখানে কি এমনি এমনি কোনো প্রজেক্ট থাকে? আপনি কাজ করেন জি না দেখেই তো ভাইয়া। থাকে। তার মানে তারা এটা দেখে, অবশ্যই। এটা দেখে বোঝা যাবে না যে আপনি কাজ করেন কিনা। এখান থেকে আপনার কোডের প্যাটার্নটা বোঝা যাবে না, আপনি কেমন টাইপের কোড করেন, কারণ এখানে কিন্তু সকল কোড আছে, এখানে সকল কোড আছে। তো কোডগুলো দেখলেও কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনি কেমন কোড করেন আর না করেন, ঠিক আছে? এই যে কোডগুলো করা আছে, তো এই কোডের প্যাটার্নটা দেখলে তো আমরা বুঝতে পারি যে আপনি কোডটুকু পারেন কিনা। তাহলে কি আমরা বুঝতে পেরেছি না? জি ভাইয়া। জি ভাইয়া বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি, কিন্তু আসলে আমরা এতক্ষণ পর্যন্ত শুধু গল্পই করলাম, কাজের কাজ কিন্তু হয় না এখন, ঠিক আছে? তো আমরা কাজের কাজ শুরু করবো এখন। তো আমরা যে গিটের কথা বলতেছি, যে গিটহাবে ডাটাটা ঢোকানোর জন্য যে পদ্ধতি গিট, আর যে ডাটাটা যে জায়গাতে ঢোকাবো সেটা হচ্ছে গিটহাব বলতেছি। এটা পদ্ধতি আসলে দুইটা পদ্ধতিতে এটা কাজ করা হয়। দুইটা পদ্ধতিতে আপনি ডাটাগুলা ওই গিটহাবের মধ্যে রাখতে পারবেন, দুইটা পদ্ধতিতে।
আচ্ছা শুধু কিন্তু রাখতে পারবো ব্যাপারটা এরকম না, ওখান থেকে নিয়ে আসতে পারবো, যা ইচ্ছা তাই করতে পারবো, যেহেতু আমার জিনিস এগুলো, তাই না? আপনি ফেসবুকে একটা ছবি পোস্ট করছেন, তো পোস্ট করলে কি আপনি ডিলিট করতে পারেন? আপনি সবকিছু তো আপনি করতে পারেন। তো এই জায়গাতে সবকিছু আমরা করতে, ডাটা ঢুকাইতে পারবো, ডাটা আনতে পারবো, সবকিছু করতে পারবো। এটা করার জন্য দুইটা পদ্ধতি আছে, যেমন এখানে git git GUI হিয়ার আর git bash হিয়ার। git GUI মানে হচ্ছে আপনাকে একটা ইন্টারফেস দিবে, হ্যাঁ, একটা ইউজার ইন্টারফেস দিবে, যেখানে আপনি কি করবেন, সবকিছু দেখতে পারবেন, হ্যাঁ। যেমন আমরা এখন যে উইন্ডোজটা ইউজ করতেছি, এটাকে বলা হয় GUI মোড। আমি কি ভুল বললাম? কিন্তু আগের সময়ে এইরকম কিন্তু সবকিছু দেখা যেত না, যে এখানে একটা ফোল্ডার আছে, এখানে একটা ফোল্ডার আছে, এখানে এটা আছে, এখানে এটা আছে, এরকম ভিজুয়াল কিছু দেখা যেত না। এখন কিন্তু দেখা যায়, আগের সময় এগুলো দেখা যেত না। তো আমরা গিট টার্নের যে কথা বলতেছি, এই গিট টার্নের দুইটা ভাগ করতে হবে, একটা GUI হিয়ার যেটা এখানে এরকম একটা জিনিস সবকিছু দেখা যাবে, আর একটা হচ্ছে গিট ব্যাশ হিয়ার যেটা কমান্ড লাইন দিয়ে কাজ করতে হয়। এই গিট ব্যাশে ক্লিক করলে দেখবেন একটা কমান্ড লাইন ইন্টারফেস, এইরকম কমান্ড দিয়ে দিয়ে কাজ করতে হয়। আমরা প্রথমত ওই ফিজিক্যালি দেখি যে কিভাবে ডাটাগুলো কাজ করতেছে, তারপরে আমরা আসলে এই কমান্ড লাইন দিয়ে কাজ করবো। আলটিমেটলি আমাদের শিখতে হবে যে কমান্ড লাইনের মাধ্যমে কিভাবে কাজগুলো করে, এই জিনিসগুলো আমাদের শিখতে হবে, হ্যাঁ, কমান্ড লাইনের মাধ্যমে। তার আগে আমি যেহেতু এখানে আসছি, একটু যদি ব্যাপারগুলো দেখাই যে ঘটনাটা গুলা কি ঘটে আসলে। জানি না আমার কাছে তেমন কোনো কোড টোড আছে কিনা। দেখেন, এটা হলো একটা প্রজেক্ট, মনে করেন যে এই যে প্রত্যেকটা এক একটা প্রজেক্ট, প্রত্যেকটা এক একটা হচ্ছে আপনার প্রজেক্ট। এই প্রজেক্টগুলা আপনি যদি কোনো একটা প্রজেক্টে ঢোকেন, দেখবেন এই প্রজেক্টগুলোর ভিতরে এই দেখেন এখানে কি আছে, ইমেজ আছে, ফাইল আছে, সবকিছু যা যা আপনি রাখছেন সবগুলো এখানে আছে। এবং এই ফাইলগুলোতে আপনি ক্লিক করে দেখে যা যা কোড আপনি লিখছেন সবগুলা কোড কিন্তু এখানে ভিতরে আছে। তাহলে আপনি যদি এই কোডগুলো এখানে জমা রাখেন, তাহলে আপনি একটা কোনো কোম্পানিতে কাজ করেন, যেমন এখানে একটা জাভা স্ক্রিপ্টে কাজ করা আছে, হ্যাঁ। তো আপনি কোম্পানিতে জয়েন করার পর মনে হলো যে এই কাজটা তো আমি আগেও করছি 1 বছর আগে, তো এই কোডগুলো তো আমাকে আর মাথা খাটে বের করার দরকার নাই। তো আপনি গিটহাবে ঢুকবেন, আপনার গিটহাব থেকে কোডগুলো নিয়ে কাজ করে দিবেন। তো কাজগুলো করে রাখলে সুবিধা, এরকম সুবিধাগুলো আপনি পাবেন। আর আপনার কম্পিউটারে রাখলে হয়তো কম্পিউটার নষ্ট হয়ে যায়, ফোল্ডার কই থাকে না থাকে খুঁজে বের করা টাফ হয়ে যায়, বাট এখানে একটা সাজানো গোছানো অবস্থায় রাখতে পারবেন। তো যাই হোক, এখান থেকে আসলে সকল কিছু ট্র্যাক করা যায়, হ্যাঁ। এটা কবে লাস্ট কমিট কবে হয়েছে, হ্যাঁ, এটা সকল হিস্ট্রি টিস্ট্রি আপনি সবকিছু দেখতে পারবেন এখানে, কে কমিট করছে, কিভাবে করছে, আচ্ছা ভাই, সবকিছু। এখানে এখানে একটা কথা জিজ্ঞেস করি আমি, এই যে আপনি দেখাইলেন এখানে যে জাভাস্ক্রিপ্টের কিছু কোড, এগুলা তো অন্যরা কপি করে আমাদের এখান থেকে কি নিয়ে যাওয়ার কোনো অপশন আছে? যে আমি তো আমার কোডগুলো কপি করতে হ্যাঁ, পারবো, রাইট, আমার কাজে এটা ব্যবহার করতে এটা পারবো? এখানে একটা কাহিনী আছে, আমরা একটু পরে ডিসকাস করবো বিষয়গুলো, আমরা এখন যাচ্ছি না। এগুলা করা যায় কিনা দুই ভাবে রাখা যায়। এখানে যখন আমরা প্রজেক্টটা রাখবো, তখন আপনাকে চিন্তা করতে হবে যে এই প্রজেক্টের কোডটা আপনি সবাইকে দিবেন কিনা। যদি আচ্ছা সবাইকে দেন সেটাও করা যায়, যদি আপনি মনে করেন যে না এই কোডটা কাউকে দিব না, আমি অন্য কোড দিব বাট এই কোডটা দিব না, সেটাকেও করা যায়। আমরা যখন তৈরি করব তো প্রজেক্ট, তখন আপনারা ভালো বুঝতে পারবেন। যাই হোক, আমরা কি করি, আমরা হচ্ছে একটা প্রজেক্ট তৈরি করি আগে। আমার স্লাইডার কার কাছে আছে নাকি? আমি কি আপনাদের কোনো স্লাইড দিছি? স্লাইড স্লাইড স্লাইড, আচ্ছা। আমার মনে হয় আপনাদেরকে আরো একটু থিওরি বুঝাইতে হবে, বুঝছেন? যদি আপনাদের ধৈর্য আছে কিনা আমি সেটা বুঝতেছি না। থিওরিটা না বুঝাইলে, আচ্ছা থিওরি বোঝার দরকার না, আমরা প্র্যাকটিক্যালি দিই। আপনাদের অনেকগুলো থিওরি হয়ে গেছে, আপনারা মাথায় ঘুরতেছে, আমি বুঝতেছি, আপনার প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যালি ভালো ভালো। আমরা প্র্যাকটিক্যালি দেখি। আমরা প্রত্যেক দিন যেখানে একটা কাজ করি, প্রত্যেক দিন কোনো না কোনো একটা ফোল্ডার, এই যে ব্যাচ 5 এই জায়গাতে একটা ফোল্ডার তৈরি করি, তাই না? এখানে আমরা ফোল্ডার গুলো তৈরি করি। আজকে থেকে আমরা আসলে এগুলাকে আর ফোল্ডার বলবো না, আজকে থেকে আমরা এগুলাকে আর ফোল্ডার বলবো না। আমরা যেহেতু ধীরে ধীরে প্রফেশনাল হয়ে যাচ্ছি, এগুলাকে আর আমরা প্রজেক্ট বলবো। ফোল্ডার বলবো না, এগুলাকে আমরা বলবো হচ্ছে প্রজেক্ট রিপোজিটরি। না, রিপোজিটরি বলবো না, আমরা বলবো হচ্ছে ওয়ার্ক ডিরেক্টরি। কি বলবো? ওয়ার্ক ডিরেক্টরি।
ওয়ার্ক ডিরেক্টরি, আজকে একটা নতুন ওয়ার্ক ডিরেক্টরি খুলতেছি। মনে করেন যে ফোল্ডার নাম দিলাম হচ্ছে গিট এইচইউবি গিটহাব। এটা হচ্ছে আমাদের ওয়ার্ক ডিরেক্টরি মানে যেখানে আমরা কাজটা করব, মানে ওয়ার্কটা যেখানে আপনি করবেন সেই জায়গায় করবেন। আমরা কাজ করব আজকে এই ডিরেক্টরির ভিতরে। তো আমরা আমাদের কোড এডিটর যে ভিএস কোডটা এটা ওপেন করলাম, ওপেন করে আমরা এই ডিরেক্টরিটা আমাদের ওখানে নিয়ে আসি। দেখেন এই যে একটা ফোল্ডার তৈরি করলাম, আপনি এই সেক্টরে আসার আগ পর্যন্ত এটা ফোল্ডার বলতেন, কিন্তু যখনই আপনি ডেভেলপমেন্টে কাজ করতেছেন এখন কিন্তু তাকে ফোল্ডার বলতেছেন না, কি বলতেছেন? ওয়ার্ক ডিরেক্টরি। দেখবেন যে একটু পরে এই জিনিসটার নাম আবার একটা চেঞ্জ হয়ে গেছে। এখনো পর্যন্ত এটাকে বলতেছে আমরা ওয়ার্ক ডিরেক্টরি, বাট একটু পরে নামটা চেঞ্জ হয়ে যাবে। আপনাদের বোরিং লাগতেছে না? আজকে না ক্লাসটা ভাইয়া, আসলেই বোরিং কিন্তু। আমরা নতুন কিছু শিখতেছি, বোরিং কেন লাগবে ভাইয়া? নতুন কিছু শিখলে তো বোরিং লাগে না, কিন্তু কঠিন জিনিস তো একটু বোরিং লাগতেছে না সেটা ভাবতেছি। আমরা এখানে তো প্রজেক্ট আনতে পারি না, ওপেন ফাইল থেকে ওপেন ফোল্ডার থেকে আজকে করব গিটহাবটা সিলেক্ট করব, এখানে আমি সিলেক্ট করলাম। এখন এখানে গিটহাব আসবে। আচ্ছা, এখানে আমরা কি করতে পারি? আমরা একটা ফাইল তৈরি করতে পারি, নাম দিলাম হচ্ছে index.html। এরকম একটা দিতে পারি, এখানে একটা HTML এর বয়লার প্লেট তৈরি করতে পারি। এখন এই ফাইলটাকে আমরা সেটার জন্য রানও করতে পারি, ক্রমে যদি রানও করতে পারি। তো যাই হোক, এই যে গিটহাব নামে যে আমরা ওয়ার্ক ডিরেক্টরিটা তৈরি করছি, এই ওয়ার্ক ডিরেক্টরিটা আপনি যদি এই কোডটা, এর ভিতরে যে কোডগুলো থাকবে এই কোডগুলো যদি আপনি গিটহাবে রাখতে চান, গিটহাবে যদি রাখতে চান, যেটা আপনারা ওই যে অ্যাকাউন্ট তৈরি করছেন সেখানে যদি রাখতে চান, এখানে যদি রাখতে চান, আপনাকে কি করতে হবে? এখানেও একটা ওইরকম ফোল্ডার তৈরি করতে হবে না? জি ভাইয়া। কারণ আপনি তো প্রত্যেকদিন হয়তো একটা নতুন নতুন প্রজেক্ট তৈরি করতে পারেন, তো প্রত্যেকদিন তো আপনি একই জায়গাতে কোড নাও করতে পারেন, তাই না? তো এই যে আমি এখানে যেমন প্রত্যেকটা জন্য আলাদা আলাদা ফোল্ডার তৈরি করছি, এরকম আপনি ফোল্ডার তৈরি করতে পারেন না? মানে ওই গিটহাবের কোডগুলো আপনি এখানে রাখবেন, ঠিক আছে? আচ্ছা, প্রজেক্টের নামটা মনে হয় গিটহাব, আচ্ছা গিটহাবই থাকুক, সমস্যা নেই। তো আচ্ছা, গিটহাব না, আরেকটা জিনিস লিখে একটু গিটহাব ব্যাচ 5 লিখে, মানে গিটহাব নামে থাকতে পারে গিটহাব 5, মানে আপনাদের ব্যাচ 5, বা আমি দিলাম হচ্ছে BATCH ব্যাচ 5। আচ্ছা, এটাকে একটু ক্লোজ করতে হবে, তাছাড়া ঝামেলা করবে। ওহো, গুগল ক্রোমটা কই? ঠিক আছে, আচ্ছা। তো আমরা এই জায়গাতে ওই কোডগুলো এখানে নিয়ে আসবো, তার জন্য এখানেও আমাদের একটা ফোল্ডার এরকম তৈরি করতে হবে। তো এখানে যেটা আমরা তৈরি করব সেটার নাম হচ্ছে রিপোজিটরি। কি নাম? রিপোজিটরি। যেটা আমরা ওখানে বলতেছি ওয়ার্ক ডিরেক্টরি, ওটা ওয়ার্ক ডিরেক্টরি যেখানে আপনি কাজ করতেছেন। বাট ওই কোডগুলো যখন আপনি এখানে রাখবেন কোথায়? রিপোজিটরিতে রাখবেন। দেখেন এখানে লেখা আছে রিপোজিটরিজ। আমার কয়টা এরকম রিপোজিটরি আছে? 30টা আছে, এই জন্য এখানে এস যোগ হয়েছে আর কি। তো এইরকম একটা রিপোজিটরি তৈরি করতে হবে আমাদেরকে। তো সেটা আমরা কই থেকে করব? আমরা এই জায়গা থেকে, দেখেন প্লাস বাটন একটা আছে, প্লাস, এই প্লাস বাটনে যদি আমি ক্লিক করি, এখান থেকে যদি আমি নিউ রিপোজিটরি তৈরি করতে পারি, নতুন আমি একটা রিপোজিটরি তৈরি করবো, তাহলে আপনি যদি বোঝার জন্য মনে রাখেন, তার রিপোজিটরি মানে এটা একটা কি ফোল্ডার না? এটা একটা ফোল্ডার, মনে রাখার জন্য আপনি তো এবার ফোল্ডার বলবেন না, বাট জি ভাইয়া। এর কাজটা তো ফোল্ডারের মতো না যে এই ফোল্ডারের ভিতরে সকল কোডগুলো থাকবে। তো আমি এই ফোল্ডারের নামটা দেবো। এখন ফোল্ডারের নামটা কিন্তু আমি এখানে জরিনাও দিতে পারি, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি কি মনে রাখতে পারবেন যে ওই গিটহাবের কাজগুলো কোন রিপোজিটরির মধ্যে রাখছিলেন?
মানে এখন মনে রাখতে পারবেন বা 2 বছর পর মনে রাখতে পারবেন, বাট নামটা যদি জি না ভাইয়া। মিনিংফুল হয় তাহলে আপনার জন্য ভালো। তো এই জন্য আপনি যে এখানে যে প্রজেক্টটা তৈরি করছে, এই প্রজেক্টটা একটা মিনিংফুল নাম আমি দিছি না, যেমন গিটহাব ব্যাচ 5, তার মানে এটা আপনার গিটহাব আপনাদের ব্যাচ 5 এর জন্য করাচ্ছি, তার মানে এটা মিনিংফুল নামই তো। তো আমি এটাই কি Right. করব, এটাকেই আমি হচ্ছে নিয়ে যাব। আমি এখান থেকে কি করতে পারি, রিনেমে ক্লিক করে এই নামে আমি একটা রিপোজিটরি তৈরি করব। আমি এখানে দিলাম হচ্ছে নিউ, এখানে নামটা দিলাম আমি। এখানে কি বলতেছে, গিটহাব ব্যাচ 5 ইজ অ্যাভেলেবল। তার মানে এখানে যদি শুধু আপনি গিটহাব দিতাম, আমি দেখেন কি বলে, দ্য রিপোজিটরি গিটহাব অলরেডি এক্সিস্ট অন দিস অ্যাকাউন্ট, মানে আপনার অ্যাকাউন্টে গিটহাব নামে অলরেডি একটা রিপোজিটরি তৈরি করা আছে। তার মানে একই নামে আপনাকে তৈরি করতে দিবে না। ব্যাপারটা বুঝতে পারছি? জি ভাইয়া, বুঝছি। তো জি যখন ভাইয়া। আমি আমার হচ্ছে এই নামটা দিচ্ছি, তো এই নামে আমার আসলে রিপোজিটরি তৈরি করা নাই, তো এই জন্য এই নামটা বলতেছে অ্যাভেলেবল, এটা আপনি নিতে পারেন, সেটা বলতেছে আমাকে। ওকে, এরপরে দেখেন আমরা এই জায়গাতে কিছু ডিসক্রিপশন লিখতে পারি, আপনার প্রজেক্টের ব্যাপারে কিছু ডিসক্রিপশন দিতে পারেন, বাট এখানে বলছে অপশনাল, আপনি দিতেও পারেন না দিতেও পারেন। এরপরে ওই যে ওনার যে প্রসঙ্গটা আসলো যে আমি কোডগুলো কাউকে দেখাবো কিনা, এখানে দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে পাবলিক, একটা হচ্ছে প্রাইভেট। এখানে কি বলতেছে, এনিওয়ান অন দ্য ইন্টারনেট ক্যান সি দ্য রিপোজিটরি, ইউ চুজ হু ক্যান কমিট। আপনি কে কমিট করবে সেটা বলে দিতে পারেন, মানে এনিওয়ান কি করতে পারে, এই রিপোজিটরি দেখতে পারে। আর প্রাইভেটে কিন্তু সেটা পারবে না, সবাই পারবে না, যাদেরকে আপনি বলে দিবেন তারাই শুধু পারবে। বুঝতে পারছি? তার মানে প্রাইভেট মানে তো আমরা বুঝতেই পারি যেটা আপনার জি ভাইয়া। প্রাইভেট জিনিস, আর পাবলিক মানে সবাই অ্যাক্সেস করতে হবে সেই রকম জিনিস। আমরা আপাতত পাবলিক করে রেখে দিলাম। এরপরে এখানে বলতেছে ইনিশিয়ালাইজ দ্য রিপোজিটরি উইথ, আপনি যে রিপোজিটরি তৈরি করতেছেন এর সাথে যদি ইনিশিয়াল ভাবে একটা ফাইল তৈরি করে দেন, কোনো কাজের জন্য না, আন্দাজে একটা ফাইল যদি তৈরি করে দিতে চান, তাহলে আপনি সেটাকে টিক দিতে পারেন যে আমি এই নামে একটা ফাইল তৈরি করবো, বা এই নামে একটা ফাইল তৈরি করবো, এইরকম ফাইল তৈরি, এগুলো করতে পারি, এগুলো আমাদের অপশন, এটা দরকার আমাদের নাই। মানে এমনি অটোমেটিক্যালি আপনি বলে দিন যে এই নামে একটা ফাইল তৈরি হয়ে থাকুক, যদি সেটা আপনি চান, আদারওয়াইজ দরকার নাই। আমরা কি করতে পারি, এখন ক্রিয়েট রিপোজিটরি ক্লিক করতে পারি। এই ক্রিয়েট রিপোজিটরি তৈরি করলে আপনাকে কিছু কোড দেবে, এই যে কোডগুলো আপনাকে কোড দিচ্ছে, এই কোডগুলোর মাধ্যমে, এই কমান্ড লাইনের মাধ্যমে আসলে আপনাকে কি করতে হবে, এই জায়গাতে কোডগুলো রাখতে হবে। বুঝাতে পারছি? তাহলে আপনি গিটহাবে এসে কি করলেন, অ্যাকাউন্ট তৈরি করছেন, লগ ইন করছেন, লগ ইন করার পর একটা ফোল্ডার তৈরি করছেন, যে ফোল্ডারটার নামটা কি, রিপোজিটরি, নাম হচ্ছে গিটহাব ব্যাচ 5, বাট এটাকে আমরা কি বলি এখন, ফোল্ডার বলবো না, বলবো হচ্ছে Repository. রিপোজিটরি বলবো। তো এতক্ষণ পর্যন্ত কি করলাম, শুধু একটা রিপোজিটরি তৈরি করছেন, Right. যেটা আমরা রাইট ক্লিক করে নিউ একটা ফোল্ডার তৈরি করতাম, তেমনই একটা কাজ করছে, বাট আমি কথা বলছি অনেকগুলো। এখন এই যে তারা রিপোজিটরি তৈরি করার সাথে সাথে এটা কিছু কোড দিচ্ছে, এই কোডগুলো আপনাকে একটু খেয়াল রাখতে হবে, এবং যদি পসিবল হয় কোন একটা জায়গাতে রেখে দেন। এখানে দুই টাইপের কোড আছে, এ একটা কোড, এ একটা কোড। হ্যাঁ, দুইটা কোড সম্বন্ধে আপনাকে একটু বলি। এখানে প্রথম যে কোডগুলো দেওয়া আছে, যদি আপনি প্রথম এইরকম নতুন রিপোজিটরি তৈরি করেন, তারপরে নতুন রিপোজিটরি তৈরি করার পর যদি আপনি কোডগুলো পুশ এখানে দিতে চান, তখন শুধু এই কোডগুলো ফলো করলেই হবে। কিন্তু যদি আপনি রিপোজিটরি তৈরি করছেন, এই কোডগুলো ফলো করছেন, করার পরে 2 দিন পরে আপনি আবার এখানে কিছু কোড দিতে চাচ্ছেন, তখন আপনাকে এই 3 লাইন ফলো করলেই হয়ে যাবে। বুঝতে পারছি? মানে বলতেছে এক্সিস্টিং রিপোজিটরি, মানে আপনার একটা রিপোজিটরি আছে, যেমন আমার এখানে অনেকগুলো রিপোজিটরি আছে না, 30টা আছে। 30টা আছে, তো 30টার মধ্যে থেকে যদি আমি কোনোটাতে কোড দিতে চাই, সাপোজ আমার কাছে এখানে অনেকগুলো রিপোজিটরি আছে, সাপোজ নোটিশ বোর্ড, তো আমি এই নোটিশ বোর্ডে, এটাতে কোনো কোডই নাই, সরি, এই এটাতে দেই, তো এই একটা রিপোজিটরি, তো আমি যদি মনে করি যে এটা হচ্ছে, এটাকে একটু কোড চেঞ্জ করে দেবো, আমি কোড চেঞ্জ করে আবার এর ভিতর ঢুকাই দেবো, তখন আমাকে ওই নিচে 3 লাইন ইউজ করে এখানে ঢুকাই দিতে হবে, আমাকে উপরে অতগুলা কোড ইউজ করার কোনো প্রয়োজন নাই। সেটা আমরা দেখবো যদিও। বুঝতে পারছি? জি ভাইয়া। এখন এই যে এটা ক্লিয়ারলি বুঝি নাই। ক্লিয়ারলি বোঝা নেন না,
আমাদের কোথায় গেল? না ভাই, আমরা একটু সার্চ করি, কি নাম দেখলাম, ওইখানে উপরেই তো আছে তাই না? এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলে এরা কিছু কোড দিচ্ছে, কোড, যেই কোডগুলো ফলো করে আপনি এখানে কি করতে পারেন, এরা নির্দিষ্ট কিছু কোড দিচ্ছে, তারা বলে দিচ্ছে যে আপনি এই কোডগুলো ফলো করে আপনি এই গিটহাবের মধ্যে ওই আপনার কোডগুলা জমা রাখতে পারেন। এখন এখানে দুই টাইপের কোড দেওয়া আছে, উপরে 4-5 লাইন, নিচে 3 লাইন দেওয়া আছে। আপনি কখন কোন লাইনগুলো ইউজ করবেন সেটা আমরা দেখাবো, কিন্তু আমি একটু সামারি বলে দিচ্ছি। সেটা হচ্ছে উপরে যে কোডগুলো দেওয়া আছে সেই কোডগুলো যখন প্রথম আপনি রিপোজিটরি তৈরি করে কোডগুলো ঢুকাবেন প্রথমবার, মানে প্রথমবার, আচ্ছা প্রথম কোড ভাবে রাখবো প্রথম কোডগুলো দিয়ে। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি ভাই, জি ভাই শুনতে পাচ্ছি। আমরা বলতেছি প্রথমবার ভাই, আপনার সাথে যখন দেখা হয়েছে, আমার প্রথমবার যখন দেখা হয়েছে, আপনার সাথে আমার প্রথমবার যখন দেখা হয়েছে, তখন আপনাকে কি করতে হবে? সালাম দিতে হবে, আপনার নাম কি, আপনার বাসা কোথায়, বিভিন্ন কিছু বুঝতে হয় না? কথা বলছেন? জি তো 2 দিন পর আপনার সাথে আবার দেখা হইলো আমার, তখন কি আপনাকে আবার জিজ্ঞেস করবো আপনার নাম কি, আপনার বাড়ি কোথায়? না, তো প্রথমবার যখন দেখা হবে তখন আমাকে এই কোডগুলো লিখতে কাজ করতে হবে, বাট নেক্সট টাইমে যখন কাজ করবো তখন এই 3 লাইন কাজ করলো, এত এত নাম পরিচয় জানার দরকার নেই। এখন বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। এখন এগুলা তো আসলে কমান্ড লাইনের মাধ্যমে দিয়ে কাজ করতে হয়, ঠিক আছে? তো কমান্ড লাইনটা দিয়ে কাজ করার আগে আমরা যেটা বললাম, যদি আমরা একটু ফিজিক্যালি দেখতে পারি যে কিভাবে কাজগুলো হয়, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমি এখানে ঢুকলাম, ঢোকার পরে যদি আমি এটাতে রাইট ক্লিক করি, করে যদি গিট ব্যাশ না গিট গুই হিয়ার ক্লিক করি, ওপেন করলাম, এখানে আমি গিট গুইটা আমি ওপেন করতেছি, দেখেন কি একটা ইন্টারফেস দেয়। আচ্ছা, এইরকম একটা ইন্টারফেস দিচ্ছে, ঠিক আছে? এইরকম একটা আপনাকে ইন্টারফেস দিচ্ছে। এখন এখানে প্রথম দেওয়া আছে ক্রিয়েট নিউ রিপোজিটরি। আপনি একটা কি করতেছেন, নতুন একটা রিপোজিটরি তৈরি করবেন কিনা সেটা বলে দিচ্ছে। তো আমাদের তো একটা রিপোজিটরি তৈরি করা আছে। আচ্ছা, ক্রিয়েট নিউ রিপোজিটরি তৈরি করতে, সরি, একটা তৈরি করতে হবে। তো আমি একটা নতুন রিপোজিটরি তৈরি করব, আমাদের তৈরি করা আছে সেটা কি বলি আমরা, যেটা আমাদের তৈরি করা আছে এটাকে কি বলি আমরা, যে ফোল্ডারটা তৈরি করা আছে, ওয়ার্ক ডিরেক্টরি। ওয়ার্ক ডিরেক্টরি, রাইট? তো আমাদের তো একটা তৈরি করতে হবে, রিপোজিটরি তৈরি করতে হবে। তো রিপোজিটরি তৈরিতে ক্লিক করলে তারা বলে দিচ্ছে যে আপনি একটা ব্রাউজ করেন, মানে ব্রাউজ করা মানে আপনার যে ফোল্ডারটা তৈরি করছেন না, মানে ওয়ার্ক ডিরেক্টরি তৈরি করছেন, সেটা আপনি এখানে চুজ করতে বলতেছে। এখানে ক্লিক করলাম, আমি এটা কি করলাম, চুজ করলাম, সিলেক্ট দিলাম, তার মানে ওটা তৈরি হয়ে গেল। এরপর আমি দিলাম ক্রিয়েট। যখন আমি ক্রিয়েট দিলাম তখন দেখেন এইরকম একটা জায়গা চলে আসলো। এখন আমাদের এই ফোল্ডারের ভিতরে আসেন, GitHub ব্যাচ 5, এটার ভিতরে ঢোকেন। এই কই শব্দ হচ্ছে এটা, কেউ দুইটা ডিভাইস ইউজ করতেছে বোধহয়। এমনি রিয়াজে চলে আসছে। আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা এই GitHub ব্যাচ 5 এটার ভিতরে এখন কয়টা ফাইল আছে, index.html একটাই আছে না? জি আচ্ছা, এখন এই জায়গাতে দেখেন এইরকম একটা ইন্টারফেস পাচ্ছেন, হ্যাঁ? এই জায়গা থেকে আমাদের এখানে ফাইল কয়টা আছে, একটা ফাইল, সেটা হলো index.html, সেটা এখানে শো করতেছে। এখানে কি লেখা আছে দেখেন তো উপরে, আনস্টেজ চেঞ্জ, মানে যেগুলাকে আপনি এখনো, এটা আনস্টেজ, এটা স্টেজের ভিতরে নাই, আপনি আনস্টেজ আছে এখানে, এটাকে আপনাকে স্টেজ করতে হবে। আপনার যেটা কি করবেন, এটাতে আপনি যদি এই যে রিস্ক্যান দেন, এখানে ক্লিক করলে এখানে রিস্ক্যানটা দেন, রিস্ক্যান দিয়ে এখানে জাস্ট আপনি একটা কমিট লিখেন, ভুলে গেলাম নাকি, ওই স্টেজ চেঞ্জ, এই যে স্টেজ চেঞ্জে ক্লিক করতে হবে, যেখানে ইয়েস দিলাম। যখন আপনি স্টেজ চেঞ্জ দিলেন তখন উপর থেকে কোথায় আসছে,
স্টেজ চেঞ্জে চলে আসছে উইথ কমবে। তার মানে এখানে করবে। কিন্তু আর নাই, এখান থেকে এখানে আসছে। এখন কি করতে হবে, এখানে একটা কমেন্ট করতে হবে, একটা কমেন্ট। কমেন্টটা কি জিনিস আমরা একটু দেখে আসি। আপনি মনে করেন যে কোনো কিছু একটা কাজ করছেন, কাজ করার পরে এই যে দেখেন একটা কমেন্ট এখানে শো করতেছে, এখানে হাবিজাবি কিছু একটা লিখে রাখছি, এটা একটা কমেন্ট। যখন আমি এই ফাইলটা এখানে পুশ করছি তখন কোন একটা নামে পুশ করে দিছি, যাতে পরবর্তীতে আমরা ফাইন্ড আউট করতে পারি যে এই নামে একটা জিনিসটা পুশ করছি, আমরা দেখি এখানে দেখতে পারবো। এখন আমি একটা এখানে একটা এই ফাইলটা কি করব, আমি একটা কমেন্ট করে পাঠাবো। আমি লিখলাম হচ্ছে FRIST ফার্স্ট COMMENT ফার্স্ট কমিট। এরপরে কিছু একটা লিখলাম, মানে একটা কোন একটা মেসেজ দিলাম, আমি মেসেজ দেওয়ার পর এখানে লিখলাম হচ্ছে কমিট। এখানে আমি কমিট দিলাম। এরপরে একটা জিনিস দেখেন, আপনি এই জায়গাতে একটু আসেন github.com, এখানে ওই যে এক্সটেনশনটা শেয়ার কেমনে করে, মানে হাইড কোনো কিছু ফাইল থাকলে, বলে View ভিউ থেকে। থেকে না, ভিউ থেকে হচ্ছে ফাইল নেম এক্সটেনশন হাইড আইটেম। এখানে দেখেন ডট গিট নামে অটোমেটিক একটা ফাইল তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন? ডট গিট নামে একটা অটোমেটিক্যালি ফাইল তৈরি হয়েছে। এখন আপনি এটাকে ওয়ার্ক ডিরেক্টরি বলতে পারবেন না, এটাকে আপনাকে বলতে হবে রিপোজিটরি, বাট এটা হচ্ছে লোকাল রিপোজিটরি। রিপোজিটরি কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে লোকাল রিপোজিটরি আর একটা হচ্ছে রিমোট রিপোজিটরি। লোকাল রিপোজিটরি কোনটা? লোকাল মানে আপনার কম্পিউটারে যে রিপোজিটরি থাকবে সেটা। এটা রিপোজিটরি কখন হয়েছে? যখনই আপনি এটা গিটের সাথে এঙ্গেজ করছেন তখন এটা লোকাল রিপোজিটরি হয়েছে। আর আপনি যেটা রিপোজিটরি যেটা তৈরি করলেন, একটা তৈরি করছেন না আপনি, একটা তৈরি করছেন না, এটাকে আমরা বলতেছি রিমোট রিপোজিটরি। এটাকে আমরা কি বলতেছি? রিমোট Remote রিপোজিটরি। রিমোট রিপোজিটরি। তার রিপোজিটরি দুই প্রকার। আর এই রিপোজিটরি কখন হচ্ছে? যখন আপনি গিটের সাথে এঙ্গেজ করতেছেন তখন এটা রিপোজিটরি হচ্ছে। তো যাই হোক, আপনি প্রথমে কি করলেন, এই স্টেজ থেকে এই স্টেজে আনছেন, তাই না? জি। একটা ফাইল এখান থেকে আপনি এখানে নিয়ে আসছেন, এখান থেকে আপনি কমেন্ট করে পারেন, এরপর আপনাকে করতে হবে পুশ দিতে হবে। কি দিতে হবে? পুশ। পুশ Push. দিতে হবে। ঠিক আছে, এখানে বললো মাস্টার, কিছু একটা দিলাম, এরপরে হচ্ছে এখানে আপনাকে ওই লোকেশনটা বলে দিতে হবে। কোন লোকেশনটা? যেটা আমাদের এই লোকেশনটা তৈরি করা আছে, GitHub batch 5। এই হচ্ছে লোকেশনটা আমাকে বলে দিতে হবে। এটাই দিতে হবে না কোনটা দিতে হবে আমি অনেক করি নাই, বলে গেছি। দেখি পুশ করি তো কি হয়, আসলে এটাই তো হওয়ার কথা। আমি জানি না হচ্ছে না, আচ্ছা এটা হচ্ছে না, করে আমি ভুলে গেছি। যাই হোক, তো যাই হোক আপনাকে জাস্ট প্রসেসটা দেখানোর জন্য আমি বললাম। আবার একটা কাহিনী করেন, দেখেন আমরা মনে করেন যে আরো একটা ফাইল তৈরি করলাম, এখানে তো ফাইলটা আমরা আবার একটু নিয়ে আসি, আপনাদের আরেকবার দেখাই যে হচ্ছে ডেস্কটপের ভিতরে ব্যাচ 5 এর ভিতরে গিটহাব ব্যাচ 5, এটার মধ্যে ফাইল কয়টা ছিল? একটা ছিল, তাই না? এখন আমরা আরেকটা ফাইল তৈরি করি। এখানে দেখেন কি ঘটনা ঘটে, আমি আরেকটা ফাইল তৈরি করতে হবে না, আপনি একটু পরে আবার একটা কাজ করা প্রয়োজন হতেই পারে। HTML দিলাম, আরো একটা ফাইল তৈরি করলাম। এখন আপনি এই জায়গাতে দেখবেন যে এখানে home.html আরেকটা ফাইল চলে আসছে। তো এই ফাইলটা কি আপনি এখানে নিয়ে আসছেন? এই ফাইলটা নতুন কাজ করতেছেন না আপনি? এই ফাইল তো নতুন, তো এটাকে আপনাকে এখানে আনতে হবে। ওই সেম ভাবে আপনাকে কি করতে হবে, ওই স্টেজ চেঞ্জ করে নিয়ে আসতে হবে। এখানে আসবে, এখান থেকে আপনাকে আবার কমিট করতে হবে, কমিট করে পুশ করতে হবে। তার পদ্ধতিগুলো কয়টা একটু খেয়াল করে দেখেন। যে প্রথমে আপনি যে কাজগুলো নতুন ফাইল তৈরি করে এখানে আসবে, এখান থেকে এখানে আনতে হবে, এখান থেকে আপনাকে কমিট করার পর পুশ করতে হবে। বুঝতে পারছি? তো এই কাজগুলো আমরা কমান্ড লাইনের মাধ্যমে করব, বাট ফিজিক্যালি দেখতে এরকম ভাবে কাজগুলো হয়। আপনি কি বুঝতে পারতেছেন
একই ধাপে জি ভাইয়া। এক আপনি যদি একটা জিনিস চিন্তা করে দেখেন যে আপনি মনে করেন যে আহ, একটা কোনো মাল জিনিসপত্র আপনি এক্সপোর্ট করবেন, দেশের বাইরে পাঠাবেন। এগুলো কিভাবে হয় পাঠানোর জন্য? আপনি যদি প্লেনে পাঠাইতে চান তাহলে হয়তো এখান থেকে আপনাকে এয়ারপোর্ট পর্যন্ত একটা জায়গা যাইতে হবে, এয়ারপোর্ট থেকে ওখানে ভিতরের অন্য একটা জিনিসের মাধ্যমে নিয়ে যেতে হবে, ওখান থেকে আরেকটা প্লেনে আপনাকে চলে যাবে। ব্যাপারটা এরকম না? তো এখানেও সেম পদ্ধতি, আপনি একবারেই আসলে গিটহাবে রাখতে পারবেন না, আপনাকে কয়েকটা ধাপ পদ্ধতি ফলো করে করে গিটহাবে রাখতে হবে। প্রথমে এখানে আসবে, এখান থেকে এখানে আসবে, এখান থেকে আপনাকে পুশ করে পাঠিয়ে দিতে হবে। তো সেই জিনিসগুলা আমরা একটু এই যে এখান থেকে দেখবো আসলে, ঠিক আছে? তো আমি আবার একটা কাজ করি, এই প্রজেক্টটা না, আমরা আরো একটা প্রজেক্ট তৈরি করি, নতুন একটা প্রজেক্ট তৈরি করবো। আপনারা একটু এখন একটু বলেন যে এই যে একটা রিপোজিটরি তৈরি করলাম, আপনার 2 দিন পরে এই রিপোজিটরি দরকার নেই, এটা দরকার নাই, আপনি ডিলিট করে দিবেন। তো ডিলিট করাটা শিখতে হবে না? জি। জি ভাইয়া। তো এটা ডিলিট অবশ্যই। করবো কিভাবে? আমি এখানে ক্লিক করলাম, এই প্রজেক্টে ক্লিক করলাম, করার পর এখানে সেটিংসে আসলাম, সেটিংস থেকে আমি যদি একটু নিচের দিকে যাই, নিচের দিকে যাওয়ার পর এখানে দেখবেন যে ডেঞ্জার জোন, ডেঞ্জার। তো ডিলিট করাটা একটা তো অবশ্য ডেঞ্জারাস জিনিস, তাই না? আপনি অনেক দিন যাবত কাজ করছেন, সে হঠাৎ করে ডিলিট করে দিবেন, ডেঞ্জারাস জোন করে দিচ্ছে। এখানে দেখবেন যে ডিলিট দিস রিপোজিটরি, এখানে আমি ক্লিক করলাম, ডিলিট দিস রিপোজিটরি। এখানে আপনাকে এই যে উপরে যে লেখাটা আছে এই লেখাটা এখানে দিতে হবে কনফার্ম করার জন্য। এই যে একটু মোটা দাগে বোল্ড করে যে লেখাটা আছে এই লেখাটা কি করতে হবে আপনাকে এখানে দিতে হবে কনফার্ম করার জন্য। এখনো কনফার্ম হয় নাই, কনফার্ম হলে এটা আসার কথা, এখনো আসে নাই, কারণটা কি বুঝতেছি না। আবার একটু যাই, এখানে গেলাম, এই নামটা যদি আমি একটু কপি করি, কপি করে এখানে পেস্ট করতে হবে। এই যে দেখেন এখন বলতেছে আই আন্ডারস্ট্যান্ড, এটা এখন আপনি ডিলিট করতে পারেন। মানে এই যে উপরে যেটা দেওয়া আছে এই লেখাটা এখানে দিতে হবে, দিয়ে কনফার্ম করার জন্য আমি ডিলিট ক্লিক করলাম, এই রিপোজিটরি ডিলিট হয়ে যাবে। এখন কিন্তু এই রিপোজিটরিটা নাই, ঠিক আছে? এখন এই রিপোজিটরিটা নাই। এখন আপনি আমাকে বলেন, আমরা নতুন করে যদি একটা রিপোজিটরি তৈরি করি, কোয়েট কি করতে হবে? ভাই নিউ রিপোজিটরি। এখান থেকে নিউ প্লাস রিপোজিটরি। বাটন থেকে নিউ রিপোজিটরি। এখন আমার কি করতে হবে? রিপোজিটরিটার নাম দিতে হবে। সাপোজ নামটা দিলাম, আমি আগেরটাই দিলাম, নামটা আমি আগেরটাই দিলাম, গিটহাব ব্যাচ 5। এখানে পাবলিক রাখলাম, এখানে নিউ রিপোজিটরি ক্লিক করে একটা রিপোজিটরি তৈরি করলাম। রিপোজিটরি তৈরি করার পর তারা আমাকে কিছু কোড দিল, তাই না? এই কোডগুলো ফলো করে করে আমি কাজগুলো আসলে করব। এখন আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আমি নতুন একটা প্রজেক্ট তৈরি করি। এই প্রজেক্ট না করে আমি আরেকটা প্রজেক্ট তৈরি করি, ফোল্ডার তৈরি করি। ফোল্ডারটার নাম দিলাম মনে করেন যে হচ্ছে গিট বিএটিসি ব্যাচ 5, এই নামে তৈরি করলাম। এখন এই নামে তৈরি করে আমি এটাকে নিয়ে আসলাম এখানে, এখান থেকে কি করব? ওপেন ফোল্ডার, এটা নিয়ে আসলাম। এটা এখনো আমরা কি বলতে পারি? এটাকে লোকাল ওয়ার্ক ডিরেক্টরি। ওয়ার্ক ডিরেক্টরি আমরা এখনো পর্যন্ত এটাকে বলতে পারি, এখনো পর্যন্ত আমরা এটাকে ওয়ার্ক ডিরেক্টরি বলতে পারি। আমি এখানে একটা ফাইল তৈরি করলাম, ফাইলটার নাম দিলাম হচ্ছে index.html, এটা আমার নাম দিলাম। এরপর আমরা এখানে কিছু কোড লেখা শুরু করলাম, এটা হচ্ছে কোড লিখলাম, ঠিক আছে? এখন এই কোডগুলো আসলে আমাকে গিটহাবে পাঠাতে হবে। এটা পাঠানোর জন্য আমাদের যে কোড, এই এই কমান্ড লাইন যে কোডগুলো ইউজ করে করে পাঠাতে পারবো। আমরা এই কমান্ড লাইনগুলো কোথায় লিখবো আসলে এখন? হ্যাঁ, এটা এখন পদ্ধতি। আপনি এখান থেকে কাজ করতে পারেন, এখান থেকে টার্মিনাল, টার্মিনাল থেকে নিউ টার্মিনাল, এখানেও আপনি এটা জিনিসগুলো ইউজ করতে পারেন। এই টার্মিনালও আপনি কোডগুলো ইউজ করতে পারেন। অথবা আপনি কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই গিটহাব গিট ব্যাচ 5 এটার ভিতরে ঢুকতে পারলেন, ঢোকার পর এখানে রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করার পরে গিট ব্যাশ এটাতে ক্লিক করেন। ক্লিক করলেও আপনাকে এখানে কমান্ড লাইন লেখার মতো একটা ইন্টারফেস দিচ্ছে। আপনি আরো করতে পারেন, এটা না করে এখানে যদি আপনি ক্লিক সিলেক্ট করেন, লেখা এখানে সিএমডি লেখেন, সিএমডি লিখবেন, সিএমডি যদি লিখেন তাহলে এখানে এরাও কি করবে? কমান্ড লাইন লেখার জন্য একটা জায়গা দিবে যেখানে আপনি কমান্ড লাইন লিখতে পারেন। আপনার যেটা পছন্দ হয় সেটা দিয়ে আপনি কাজ করতে পারেন, ঠিক আছে? তো আমরা যেহেতু এই যে কোড এডিটরটা ইউজ করতেছি, ওয়ার্ল্ডের একটা পপুলার একটা কোড এডিটর, সো আমরা এখানে ইউজ করে দেখতে পারি যে কি করতে হবে। এখন এই কোডগুলো যদি আমরা ওখানে ট্রান্সফার করতে চাই তাহলে আমার কি করতে হবে? এই যে তারা গাইডলাইনটা দিছে এই গাইডলাইনটা ফলো করতে হবে।
আমরা একটা একটা করে গাইডলাইন ফলো করবো। প্রথমত কি বলতেছে, ইকো। এই ইকোটা হচ্ছে পিএইচপির একটা সিনট্যাক্স। এটা এই লাইনটা কোনো দরকার নাই। এটা মানে হচ্ছে তারা বলতেছে যে readme.md এই নামে একটা ফাইল তৈরি করে দিবে। জাস্ট এর কোনো কাজ নাই, শুধু এই নামে একটা ফাইল আপনাকে তৈরি করে দেবে। তো আমার তো এই ফাইল তৈরি করার কোনো প্রয়োজন নাই, এটা দরকার নেই। আমার দরকার হচ্ছে এই জায়গা থেকে শুরু করতে হবে। প্রথমটা বলতেছে git init। প্রথমটা বলতেছে হচ্ছে git init। init মানে হচ্ছে ইনিশিয়ালাইজ করা। প্রথমবার যখন আপনার সাথে আমার দেখা সাক্ষাৎ হবে, আপনার সাথে যখন আমি ইনিশিয়ালাইজ শুরু করব, আমি তো হয় আপনাকে সালাম দিয়ে শুরু করব, তাই না? তো সেই জায়গাটাতে দেখেন, এটা হচ্ছে আপনি যে প্রজেক্টটা তৈরি করছেন, এটা একটা আলাদা জিনিস, আবার এটা হচ্ছে আরো একটা আলাদা জিনিস। তো দুইটা জিনিসের সাথে যদি সম্পর্ক তৈরি করতে চান, তাদের সাথে একটা পরিচয় পর্বটা হইতে হবে নাকি? তো সেই পরিচয় পর্বটা করে দিবে হচ্ছে এই গিট ইনিটটা দিয়ে। ইনিট মানে কি? ইনিশিয়ালাইজ। ইনিশিয়ালাইজের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গিট ইনিট। তো আমরা কি করতে পারি, এখানে কমান্ড লাইনের এই জায়গাতে এসে কমান্ড লাইনে এই জায়গাতে এসে আমি লিখতে পারি git git init git init। এটা লিখে আমি এন্টার দিলাম। এটা লিখে আমি এন্টার দিলাম। এখন যদি আপনি এই জায়গাতে আসেন, দেখবেন যে এই যে ডট গিট নামে একটা ফোল্ডার অটোমেটিক্যালি তৈরি হয়ে গেছে। কখন তৈরি হয়েছে বলুন তো? পরিচয় পর্ব হওয়ার পরে তো রিলেশনটা তৈরি হয়। তো সেই পরিচয় পর্বটা হওয়া শেষ, এই জন্যই আপনার এই ফোল্ডারটা তৈরি হয়ে গেছে। বুঝাতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, এখন পরিচয় পর্ব কাহিনী শেষ। এখন পরের লাইনটা দেখেন, যখনই পরিচয় পর্ব হয়ে গেছে, তখন এখানে কি বলতেছে দেখেন, index.html এর পাশে এখানে ইউ লেখা আছে না? জি ওখানেও কিন্তু আনস্টেজ নামে একটা অপশন ছিল, দেখছেন? ওই যখন আমরা ইন্টারফেসে গেছিলাম, আনস্টেজ। ওই আনস্টেজ মানে হচ্ছে এটা সেই অবস্থায় আছে। এটাকে আপনি, এই ফাইলটাকে এখন আপনি ট্র্যাক করেন না। এখানে হাজারটা ফাইল থাকতে পারে, যেমন আরো ফাইল থাকতে পারে, এই home.html, অনেকগুলো ফাইল থাকতে পারে। এই ফাইলগুলোকে আপনি এখনো ট্র্যাক করেন নাই। বোঝেন নাই? কোনো কিছু যদি আপনি ওখানে দিতে চান, আপনি ট্র্যাক করতে হবে না, একে ধরতে হবে তো। তো এই ফাইলগুলো এখনো কি অবস্থা আছে? আনট্র্যাক, মানে আনস্টেজ অবস্থায় আছে। আনস্টেজ অবস্থায় আছে। এখন পরের লাইনটা কি বলতেছে দেখেন, যে গিট অ্যাড করতে হবে। গিটে অ্যাড করতে হবে। কোথায় অ্যাড করবেন? গিটে অ্যাড করবেন। কি কি অ্যাড করবেন? আপনার এখানে যে ফাইলগুলো থাকবে, সেই ফাইলগুলো তো আপনি অ্যাড করবেন নাকি? জি তো এখন লিখতে হবে এখানে git add, এরপর একটা স্পেস দিতে হবে। স্পেস দেওয়ার পর আপনি লিখতে পারেন home.html। এটা মানে হচ্ছে কি, এই home.html এই ফাইলটা শুধু আপনি গিটে অ্যাড করতে চাচ্ছেন, বাট index.html এটা কিন্তু অ্যাড হবে না। বুঝতে পারছি? জি ভাইয়া। তো আমরা যদি এইরকম না করে একটা কাজ করতে পারি, যে সকল আমার এখানে যত ফাইল থাকবে সবগুলাই তো আসলে আমরা গিটে অ্যাড করব, তাই না? জি আমার ভাইয়া। উদ্দেশ্য তো এটাই। তো আমরা কি করতে পারি, গিট অ্যাড এর পরে একটা স্পেস দিয়ে একটা ডট দিতে পারি। এটা মানে হচ্ছে আপনার এখানে যত ফাইল যা কিছু থাকুক না কেন, সবগুলাই গিটে অ্যাড হবে। এরপর আপনি একটা এন্টার দেন। এটা হয়ে গেল। পরের লাইনে আসেন, এখানে কি বলতেছে, গিট কমিট। ওখানে আমরা কমিট করছিলাম, মনে আছে? মানে কোন একটা মেসেজ দেওয়া, মনে আছে? জি ভাইয়া। জি জি তো আমি একটা মেসেজ লিখবো, সেটা হচ্ছে এটা লিখতে হবে। তো এটা লেখার জন্য এখানে একটু নোট ডাউন করেন। আপনাদের প্রথমবারে এই গিট কমিট করতে গেলে আপনার একটা প্রবলেম হবে। এখানে আপনারা প্রথমবার আসতে গেলে আপনাদের একটা প্রবলেম হবে, সেটা আমি পরে বলতেছি। তার আগে এখানে একটা জিনিস দেখেন, এখানে কিন্তু প্রথমবার ইউ ছিল, এখন কি হয়ে গেছে? এ এ হয়ে গেছে। তার মানে ট্র্যাক করা কিন্তু শুরু করে দিচ্ছে, ঠিক আছে? তো এখন আমি যেটা বলার চেষ্টা করতেছিলাম, যে এই গিট ইনিট করলেন, ইনিটটা কেন করলেন? মানে যেগুলো বুঝে বুঝে করেন, গিট ইনিট কেন করেন? আপনি প্রথমবার ইন্ট্রোডাকশনটা করলেন, তাকে পরিচয় করে দিলেন যে ভাই আমি রিপোজিটরি। এরপর আপনি কি করবেন, ওই গিটের মধ্যে অ্যাড করবেন। আপনি গিটের মধ্যে অ্যাড কোনটা কোনটা করবেন? সকল ফাইল, এখানে যত ফাইল থাকবে সবগুলো ফাইলে আপনি অ্যাড করবেন। যেমন আমি গিট অ্যাড স্পেস অ্যাড দিলাম। এখন আমাকে কি করতে হবে, যে ফাইলগুলো অ্যাড করলাম, আমাকে একটা মেসেজ দিতে হবে। হ্যাঁ, একটা মেসেজ দিতে হবে। ওই মেসেজটা সহকারে অ্যাড করতে হবে। এই জন্য লিখতে হবে গিট COMMIT গিট কমিট, এরপরে স্পেস, এরপরে হচ্ছে হাইফেন, এরপরে হচ্ছে এম।
দেখেন এগুলা কিন্তু আমি মুখস্থ লিখতেছি, কিন্তু আপনাকে মুখস্থ লেখার দরকার নেই, এখানে লিখে দেওয়া আছে না, গিট কমিট স্পেস হাইফেন এম, এরপরে ডাবল কোটেশনের মধ্যে একটা মেসেজ লিখছে। তো ওই মেসেজটা আপনি আপনার মতো করে দেন। আমি এখান থেকে কপি করলাম, কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিলাম। এই মেসেজটা আপনি কি করতে পারেন, অ্যারোদের ভিতর ঢুকে ফার্স্ট MESSAG ফার্স্ট মেসেজ, এরকম কোন একটা মেসেজ দিতে পারেন। দিলে কি ঘটনা ঘটবে, আপনার প্রথমবার, আপনারা যখন প্রথমবার কাজ করবেন তখন এই গিট কমিট দেওয়ার সাথে সাথেই আপনার একটা প্রবলেম আপনাদের শো করবে, বাট আমার এখানে কিন্তু প্রবলেম শো করে। বুঝাতে পারছি প্রবলেমটা কেমন হবে ভাইয়া? প্রবলেমটা কেমন হবে? আচ্ছা, গতদিন একজন প্রবলেম পড়ছিলেন না, কে যেন আমাকে স্ক্রিনশট দিছিলেন, উনি আছেন নাকি? মানে ওই পার্সোনালি কাজ করছে, কি যেন নাম, আমি জানি না, একটা প্রবলেমের কথা সলভ করে দিলাম। গোবিন্দ নাকি জেনে নাম। গোবিন্দ। আচ্ছা, যাই হোক, কিছু একটা মেসেজ লেখা থাকবে, সেই মেসেজের পরে আপনি দেখবেন লেখা আছে আর ইউএন রান, আপনাকে রান করতে বলবে দুইটা লাইন। সেই দুইটা লাইন রান করতে বলবে এইরকম দুইটা লাইন, যেমন হচ্ছে গিট কনফিগ, এরপরে স্পেস হাইফেন হচ্ছে GLOBL গ্লোবাল, এরপরে হচ্ছে ইউজার ডট NAME নেম, এরপরে এখানে আপনাকে কোটেশন দেওয়া থাকবে হচ্ছে এক্সাম্পল NAME, এরকম কিছু একটা লেখা থাকবে, এরকম একটা লাইন লেখা থাকবে। এরপর আরো একটা লাইন লেখা থাকবে, শুধু এখানে চেঞ্জ হবে, দুই লাইন লেখা থাকবে, দুইটা লাইন, এখানে ইউজার ডট নেম আর এখানে ইউজার ডট হচ্ছে আপনার থাকবে হচ্ছে ইমেল, এইরকম দুইটা লাইন লেখা থাকবে। আপনার মধ্যে একটা প্রবলেম দেখা দিবে, দিয়ে ওখানে বলবে যে রান করেন। রান কি করবে, এই দুইটা লাইন, যে দুইটা লাইন আমি বললাম, একটা হলো ইউজার ডট নেম আর একটা ইউজার ডট হচ্ছে ইমেইল, এবং এখানে লেখা থাকবে হচ্ছে example@gmail.com, এরকম কিছু লেখা থাকবে। তার মানে এই দুইটা লাইন আপনাকে রান করতে হবে। কিভাবে রান করবেন, এই সব কিছু ঠিকঠাক থাকবে, এখানে যে example.gmail লেখা আছে, এখানে আপনার জিমেইল অ্যাড্রেসটা দিবেন, আপনার মেইল অ্যাড্রেসটা দিবেন, এবং ইউজার নেমের জায়গাতে আপনার একটা ইউজার নেম দিবেন। কোন ইউজার নেম আসলে দিবেন, এটা না গিটহাবেরটা দেওয়ার প্রয়োজন নাই, তবে গিটহাবেরটা দিলেই ভালো, তবে গিটহাবেরটা দেওয়ার প্রয়োজন নেই। এখানে যারা চাচ্ছে, এরা কি চাচ্ছে আসলে, এখানে চাচ্ছে আপনি যে রিপোজিটরিটা তৈরি করতেছেন, হ্যাঁ, এটা একটা গ্লোবাল, একটা এখানে একটা লেখা আছে গ্লোবাল, GLOBAL গ্লোবাল, মানে এই প্রজেক্টটাকে গ্লোবালি এই নামে চিনা যাবে, গ্লোবালি সবাই এই নামে আসলে চিনতে পারবে। আপনি এমন হতে পারে না, আপনি প্রত্যেকদিন একটা করে রিপোজিটরি তৈরি করতেছেন, প্রত্যেকটা রিপোজিটরি আলাদা আলাদা একটা নাম, ইউজার নেম, একটা ইমেইলে রাখতেছেন, আলাদা একটা ইউজার নেম আলাদা একটা ইমেইলের মধ্যে রেখে দিচ্ছেন। তাহলে আপনাকে এখানে কি করতে হবে, এখানে গ্লোবাল, এই গ্লোবাল কিওয়ার্ডটা এখানে রাখা যাবে না, এই গ্লোবাল কিওয়ার্ডটা রাখা যাবে না যদি আপনি প্রত্যেকটা প্রজেক্টের আন্ডারে এরকম ইউজার নেম এবং ইমেল অ্যাড্রেস সেট করেন। বাট যদি আপনি চান যে না, আমি আমার কম্পিউটারে একটা ইউজার নেম এবং একটাই হচ্ছে ইমেল থাকবে, তাহলে আপনি এখানে গ্লোবালটা, আপনি এই গ্লোবালটা থাকবে, এটা ওখানে লেখাই থাকবে, শুধু এটা দিয়ে বলে দিবেন। এমন একটা প্রবলেম হতে পারে আপনারা, আমি আগে একটু ফাইন্ড আউট করে দিচ্ছি, প্রথমবার হবে এটা, ওই প্রথমবার আপনার কম্পিউটারে প্রথমবার হবে, যেমন আমারটাতে কিন্তু প্রবলেম হয় না, কারণ আমি রেগুলার গিট ইউজ করি, এই জন্য প্রবলেম হয় না। আপনি যখন প্রথমবার এটা কাজ করবেন তখন এই প্রবলেমটা হবে। এখন এই প্রবলেমটা যখন হবে, তখন তো আপনি এরকম দুইটা লাইন আসবে, তো একটা একটা করে লাইন কি করবেন, এরকম লিখবেন। প্রথমবার কি লিখবেন, এই গ্লোবাল ইউজার ডট NAME নেম স্পেস, মনে করেন আমি নাম দিলাম হচ্ছে ANWR HOSSEIN, দিয়ে আপনি কি দিবেন, ইন্টার দিবেন। আচ্ছা, ইন্টার দিলেন, এই লাইনে কাজ শেষ। পরে কি করতে হবে আপনাকে, আবার ইউজার ডট EML ইমেইল দেওয়ার পর আপনি আবার কি লিখবেন, ANWR@gmail.com, আবার ইন্টার দিবেন। তাহলে কি হলো, এই যে আপনি যখন কমিট করছিলেন, কমিট করার সময় যে প্রবলেমটা পড়ছে, সেই প্রবলেমটা সলভ হলো। বুঝাতে পারছি? জি ভাইয়া। যখন গিট কমিট দিবেন তখন এই প্রবলেমে পড়বেন, তারা কিন্তু বলে দিবে, দুইটা লাইন এরকম বলে দিবে
যে এই দুটো লাইন রান করো। তো ওই দুটো লাইনে শুধু এখানে এক্সাম্পলের জায়গাতে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন এবং হচ্ছে ইউজার নেমটা আপনার দিবেন, দিয়ে আবার এই গিট কমিটটা চালাবেন, কারণ প্রথমবার গিট কমিটটা আপনার হয় নাই। বুঝতে পারছি? জি ভাই। প্রথমবার কিন্তু গিট কমিটটা হয় না, এই জন্য এরর দিছিল এবং আপনাকে বলছে এই দুটো লাইন রান করো। তো এই দুটো লাইন রান করার পর আপনি আবার গিট কমিটটা দেওয়া শুরু করবেন। বুঝতে পারছি? জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, গিট কমিট দিলেন, মনে করো আমার গিট কমিটটা হয়ে গেল। এরপরে এখানে বলতেছে গিট ব্রাঞ্চ। এখন এগুলা কিচ্ছু বোঝার দরকার নেই, এটা নিয়ে এখন কিচ্ছু বোঝার দরকার নেই, শুধু কপি করেন এখান থেকে, পরের লাইনটা কপি করেন, এন্টার দেন। এরপরে পরের লাইনটা কপি করেন, এন্টার দেন। এরপরে পরের লাইনটা কি করবেন, কপি করেন, এন্টার দিবেন। দেখে কি ঘটনা ঘটে। এই যে কোডগুলো সবগুলো চলে গেছে, তাই না? এখন কিন্তু এই কোডগুলা, যেগুলা কোডগুলা নিয়ে কাজ করলে এই কোডগুলা কিন্তু আপনারা পাবেন না। এখন যদি আপনি এখানে রিলোড দেন, এই কোডগুলো সবগুলো চলে যাবে। এই কোডের জায়গাতে আপনি যে কোডটা পাঠাই দিলেন, কোনটা কি কি পাঠিয়ে দিয়েছেন, home.html এবং index.html, এই দুটো ফাইল পাঠিয়ে দিয়েছেন না আপনি? জি ভাইয়া। এই দুটো ফাইল এখানে চলে আসছে। বুঝতে পারছি? ভাই এখন মডিফাই করতে গেলে কি করব? আমরা পরে আসি, সবই তো করব। আমরা কি বুঝতে পারছি? জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, বুঝতে পারলে আমরা মনে করেন যে আমরা কি করতেছি, এই যে index.html এই ফাইলের মধ্যে দেখবেন, এই যে index.html এই ফাইলের মধ্যে এখানে কিছু আছে, বডিতে কিছু আছে না। বডিতে জি না। কিছু নাই। এবং এই টাইটেলে কি লেখা আছে, ডকুমেন্ট লেখা আছে না? জি। আমি একটু চেঞ্জ করে দিই, টাইটেলে আমি এখন ডকুমেন্ট রাখবো না, আমি এখানে লিখবো হচ্ছে মনে করেন যে গিট ক্লাস, এরকম কিছু একটা লিখলাম। এরপরে এখানে বডিতে আমি একটা দিলাম হচ্ছে h1 ট্যাগ অ্যাড করলাম, করার পর লিখলাম হচ্ছে github ক্লাস start, এরকম কিছু লিখলাম। লেখার পরে এই যে কাজগুলা করলাম, এখন এগুলা কি এর ভিতরে আছে? জি না। এর ভিতরে নাই। ওই যে আমি বললাম পরের তিন লাইন, পরের তিন লাইনের কথা মনে আছে? যে পরের তিন জি লাইনের ভাইয়া। কাজ হচ্ছে এটা, আমার তো একবার এগুলা জি, হয়ে গেছে, পরিচয় জি। পর্ব শেষ, এখন তো আর ওসব করে লাভ নাই। এখন দেখেন আমি কি করতেছি, এখানে লিখতেছি কি, যে প্রথমবার লিখবো যে গিট স্পেস অ্যাড ডট, এটা লিখবো। কি লিখলাম, গিট অ্যাড করব। এখানে কি লেখা দেখছেন, জি এই ভাইয়া। home.html কিন্তু কিছু লেখা নাই, কিন্তু index.html এম লেখা আছে, মানে আপনি মডিফিকেশন করছেন, মানে কাজ করছেন। জি ভাইয়া। ওই যে মডিফাইড লেখা হচ্ছে, দেখতে পাচ্ছেন মডিফাইড লেখাটা আছে। তার মানে এখন যদি আপনি কি করলাম, পরের বার এসে গিট অ্যাড দিলাম, একটা কমান্ড গিট অ্যাড, এন্টার দিলাম। এরপর আপনাকে আবার একটা ওই মেসেজ দিতে হবে, কি মেসেজ, গিট কমিট, COMMIT, গিট কমিট, এরপর স্পেস হাইফেন এম মানে হচ্ছে মেসেজ, এম মানে মেসেজ, এরপর একটা স্পেস দিয়ে ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের মধ্যে আপনাকে লিখে দিতে হবে ভাইয়া সেকেন্ড, বড় হাতের এম দিতে হবে না? না বড় হাতে ছোট সমস্যা নেই, ছোট হাতে দেন সমস্যা নেই, সেকেন্ড MESSAG, সেকেন্ড মেসেজ, এরকম কোন একটা মেসেজ দিলাম, দিয়ে আমি এন্টার দিলাম। এরপর কি করতে হবে, তাহলে কয়টা লাইন লিখলাম পরের বারে, একটা গিট অ্যাড, আর একটা হচ্ছে দুইটা। গিট কমিট, আর একটা দিব হচ্ছে গিট PUSH, গিট পুশ, গিট পুশ দিলে হয়ে যাবে। এই গিট পুশ দিলাম, হয়ে গেছে, তাই না? এখন যদি আমরা এখানে রিলোড দেই, তাহলে দেখেন কি ঘটনা ঘটে, দেখেন চেঞ্জ হয়েছে। হয়েছে জি ভাইয়া। ভাইয়া। এই যে GitHub ক্লাস স্টার এর লেখা আসছে। আসছে ভাইয়া। আচ্ছা, আমরা একটু আবার আগের জায়গাতে যাই। জি ভাই। দেখেন কিভাবে আপনি ট্র্যাক করবেন সেটা একটু দেখাই আপনাকে, ট্র্যাকিং জিনিসটা আপনি কিভাবে করতে পারবেন। আমি এই যে রিপোজিটরিতে ঢুকলাম, রিপোজিটরি ঢোকার পরে যে GitHub ব্যাচ 5 এটাতে ঢুকলাম, এটাতে ঢোকার পর আমরা একটু এই জিনিসগুলো সবগুলো দেখেন কি কি লেখা আছে। এখানে বলতেছেন যে 1 মিনিট অ্যাগো,
মানে আপনি 1 মিনিট আগে কি করছেন, এখানে পুশ করছেন, জিনিসটা দিছেন, তাই না? আবার এখানে দেখেন কি লেখা আছে, 2টা কমিট, মানে 2টা মেসেজ। আপনি মেসেজ কখন দেন? যখনই কোনো ডাটা দেন তখনই তো মেসেজ দেন, তাই নাকি? কথা বলবেন। জি জি 2টা মেসেজ এখানে দেখেন, এই যে ফার্স্ট মেসেজ, এখানে সেকেন্ড মেসেজ। আপনি এই যে 2টা মেসেজ দিচ্ছেন না, 2টা মেসেজে ক্লিক করেন। এই 2টা কমিট, 2টা কমিটের সময় এই জায়গায় দেখেন, কয়টা? স্যার আই থিঙ্ক এমডি রিয়াদের এই থেকে আসছে। আচ্ছা দেখেন, এটা ছিল হচ্ছে 1 মিনিট অ্যাগো, এটা হলো 10 মিনিট আগের কমিট। এটা হলো সেকেন্ড মেসেজ। আপনি ট্র্যাক করতে পারবেন না এখন সহজেই যে এটা কখন দিছেন, এটা কখন দিছেন। তো এই মেসেজগুলো যখন দিবেন তখন মেসেজটা একটু মিনিংফুল দিবেন, যাতে আপনি পরবর্তী ধরতে পারেন। এখানে যদি 1000টা মেসেজ থাকে তখন আপনি বুঝতে পারবেন যে কোন মেসেজটা আপনি কেন দিছিলেন। তো আমরা এটা ধরতে সেকেন্ড মেসেজ, ফার্স্ট মেসেজ। আপনার কাছে যদি মনে হয় যে সেকেন্ড মেসেজে কি ঘটনা ঘটছে, তো আপনি তো কিছু লেখা চেঞ্জ করছেন, তাই না? এই যে গিট ক্লাস লিখছেন, এগুলো আপনি যদি আগেরটাতে যেতে চান, আগের কোডটা যদি আপনার দরকার হয়, তাহলে সেই কোডটা আপনি পাবেন কোথায়? সেটা পাওয়ার জন্য আপনি এই জায়গাতে আসেন, এই যে ফার্স্ট মেসেজ। তার মানে এই ফার্স্ট মেসেজে আপনার আগের কোডগুলো আছে না? কথা জি বলুন। এখান থেকে যদি আপনি এই যে HTML এর যে ট্যাগের সিনট্যাক্সটা আছে, এখানে আপনি ক্লিক করেন, দেখবেন যে আগেরটাতে কি ছিল সেটাতে আপনি পাবেন। এই যে আগেরটাতে এখানে home.html index.html 2টা ফাইল ছিল। এই 2টা ফাইলের মধ্যে আপনি ইন্ডেক্সে ক্লিক করেন, দেখেন আগেরটাতে কিন্তু ডকুমেন্ট ছিল, বডিতে কিছু ছিল না। তার মানে আপনি আগে কোডগুলো পাচ্ছেন? না জি ভাইয়া, আগের কোডগুলো তো পাচ্ছি আমরা, হ্যাঁ, পাচ্ছি, জি পাচ্ছি। আর নতুন কোডগুলো তো এখানে তো আছেই, নতুনগুলো তো সবগুলো পাচ্ছি আমরা, আছে। জি যদি আমরা আগের কোডগুলো দিতে চাই তাহলে কোথায় যেতে হবে? আমাকে আগে দিতে হবে এই যে কমিট, 2টা কমিট। 2টা কমিটের মধ্যে কোন কমিটেরটা আগে নেবেন আপনি? এই প্রথম কমিটেরটা, এখানে ক্লিক করলেন, দেখবেন যে দেখেন এখানে জিনিস দেখেন। এটা এখানে না দেখে একটা কাজ করি, আমরা একটু আগেরটাতে যাই। আমরা আসলাম হচ্ছে 2টা কমিটের মধ্যে সেকেন্ড কমিটে আসি। সেকেন্ড কমিটে একটা কাহিনী দেখেন, এত সুন্দর একটা জিনিস দেখেন। তো এটা দেখে কিছু বুঝতে পারতেছেন নাকি? আপনি যে সেকেন্ড জি ভাইয়া। কমিটটা দিলেন, সেকেন্ড কমিটটাতে কি কি করছেন আপনি, এখানে বোঝা যাচ্ছে? জি 7 এ আমার আগে ডকুমেন্ট ছিল, এখন গিট ক্লাস আছে টাইটেলে। তাহলে আপনি বুঝতে পারছেন না কোনটা ডিলিট করছেন, কি করছেন, সবকিছু ট্র্যাক করা যাচ্ছে না। এই সবুজ কালার মানে নতুন অ্যাড করছেন, এখানে প্লাস সাইন দেওয়া আছে। এই যে মাইনাস মানে ওটা বিয়োগ করছেন, মানে ওটা ডিলিট করছেন আপনি, বোঝা যাচ্ছে? জি ভাইয়া। তাহলে আপনি A to জি Z ভাই। সবকিছু ট্র্যাক করতে পারতেছেন। জি ভাইয়া, আচ্ছা, এখন আমাদের যে মেইন পয়েন্টটা সেটা হচ্ছে এই কোডটা আমরা লাইভ দেখবো কিভাবে? আমরা তো আসলে প্র্যাকটিস করতেছি, আমাদের তো সার্ভার নেই, আমরা তো লাইভ দেখতে হবে। সেই সার্ভারটা নাই, যেহেতু আমরা লাইভ দেখবো কিভাবে? আমরা দেখেন আমরা কোথায় যাবে, আবার একটু দেখেন, ফলো করেন কোথা থেকে কই যাচ্ছে। আমাদের প্রথমে যাইতে হবে রিপোজিটরি থেকে। আমাদের রিপোজিটরি কোনটা? এটা না? জি এটা তো। তো এটাতে ঢুকলাম, এটাতে ঢোকার পর আমাকে আসতে হবে সেটিংসে। কোথায় যেতে হবে? সেটিংস। সেটিংস। সেটিংসে আসলাম, আসার পর একটু নিচের দিকে আসবো, নিচের দিকে একটু স্ক্রল করব। আসার পর দেখবো এখানে গিটহাব পেজেস নামে একটা অপশন আছে, গিটহাব পেজেস। পেজেস। এখানে আসার পর দেখবে এখানে বলতেছে চেক ইট আউট হিয়ার, এখানে আমি ক্লিক করব। গিটহাব পেজ, এখান থেকে চেক ইট আউট হিয়ারে ক্লিক করব। এখান থেকে এখানে সোর্স আছে, সোর্স। এই সোর্সের জায়গাতে আমাকে বলে দিতে হবে, ওখানে আমি ওই জায়গাটাতে একটু স্কিপ করে গেছি, যে পরের 3টা লাইন কপি পেস্ট করলাম। ওখানে দেখবেন যে ওই যে ব্রাঞ্চ মেইন লেখা ছিল। আমাদের কোডগুলো আসলে কোন ব্রাঞ্চে রাখা আছে, একটু যদি আবার একটু আগের দিকে আসি, এখানে কি লেখা আছে দেখেন তো, মেইন। মেইন। এখানে আরো ব্রাঞ্চ আপনি তৈরি করতে পারেন, আপনি আপনার নামে একটা ব্রাঞ্চ তৈরি করতে পারেন। ব্রাঞ্চ জিনিসটা কি সেটা তো আমরা বুঝছি না। জি ভাই বুঝতে পারছি। তো এই কোডগুলা মনে করেন যে এই মেইন যে লেখাটা আছে, মনে করেন যে এটা হচ্ছে আপনার নাম, মেইন ব্রাঞ্চ। মনে করেন যে এটা হলো আপনার নাম, এটা হলো ব্রাঞ্চ। তার মানে কোন, এই কোডগুলা কোথায় আছে? এই মেইন ব্রাঞ্চে আছে না? ব্রাঞ্চ আছে। একটা ব্রাঞ্চে আছে, তো যে কোনো একটা ব্রাঞ্চে আছে। তো এই ব্রাঞ্চে আছে, তো এই ব্রাঞ্চটাই সিলেক্ট করতে হবে। আমরা কোথায় যাব? সেটিংসে যাব। সেটিংস থেকে আমরা যাব কোথায়?
pages. পেজেস থেকে চেক ইট আউট হিয়ার, এখানে ক্লিক করব। এখান থেকে এই যে সোর্সের জায়গাতে আমাকে নান লেখা আছে, এখানে আমাকে ওই ব্রাঞ্চটা সিলেক্ট করতে হবে। কোন ব্রাঞ্চে কোডটা আছে বলুন তো? Main. মেইন। তো এই যে Main. মেইনটা সিলেক্ট করতে হবে। মেইনটা সিলেক্ট করার পর আপনাকে এখানে সেভ দিতে হবে। এই মেইন সিলেক্ট করার পর যদি আপনি এখানে সেভ দেন, আপনাকে একটা লাইন, একটা ইউআরএল দিবে, একটা ইউআরএল। এই ইউআরএলটা কি করতে হবে আপনাকে? কপি করেন বা ডাবল ক্লিক করলে এখানে দেন। এই কোডটা যদি আপনাদেরকে আমি দেই, দেখেন তো আপনারা কিছু পান কিনা, আমি মেসেজ বক্সে দিলাম। এটা একটু ওপেন করে দেখেন যে ওই কোডগুলো পান কিনা। এখানে প্রথমবার আসতেছে না, আপনার কাজ করে ফাইলটার নাম index.html এটা লিখতে পারেন। আসছে? জি ভাই আসছে। জি ভাই আসছে। জি GitHub ভাইয়া। class start. GitHub ভাই, ক্লাস, start. হ্যাঁ এটা Start. কিন্তু পাচ্ছেন। এই যে প্রথমবার কিন্তু আসতেছিল না, এখন রিলোড দিবেন দেখবেন যে আসবে। ঠিক আছে, প্রথমবার একটু ঝামেলা করে প্রথমবার, তো ভয় পাওয়ার কিছু নাই। কোনো কিছু যখন আপনি কোড আপডেট করবেন GitHub, এখানে কোডটা আপডেট করবেন, দেখবেন যে সাথে সাথে হয়তো না পাইলেও একটু রিলোড দিলে চলে আসে, একটু পর একটু সময় লাগে বাট চলে আসে। বুঝতে পারছি? জি ভাইয়া। এখন মনে করেন যে আপনি এটাতে আরো কাজ করবেন, এখানে আরো কাজ করবেন। সাপোজ আমি এখানে কাজ করলাম হচ্ছে h2 ট্যাগ নিয়ে কাজ করলাম। আপনি আরো কাজ করবেন না, এমন না যে একটু কাজ করে শেষ। আপনি আরো কিছু কাজ করলেন, আরো কিছু কাজ করলেন, এরকম কিছু একটা লিখলাম, লিখে সেভ দিলাম। এখন এটাকে পাঠানোর জন্য কি করতে হবে আমাকে? Git git add করতে হবে। add স্পেস ডট। ডট মানে যত ফাইল আছে সবগুলা ফাইলই আমি অ্যাড করব। গিট অ্যাড করলাম, এরপর কি করতে হবে? গিট git commit স্পেস হাইফেন m মানে হচ্ছে মেসেজ স্পেস ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের ভিতরে আপনাকে একটা কিছু লিখতে হবে। আমি লিখলাম হচ্ছে থার্ড মেসেজ, MESSAG মেসেজ। এই নামটা একটু মিনিংফুল দিবেন, পরে আপনি ধরতে পারেন। এন্টার দিলাম, এবং কি করতে হবে? গিট PUS, গিট পুশ। এই চলে গেল কোডগুলো। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত আপনি পুশ না দিবেন, যতক্ষণ পর্যন্ত আপনি পুশ না দিবেন, ততক্ষণ পর্যন্ত কি ডাটাটা এখানে আসবে? না, আসবে না। ততক্ষণ পর্যন্ত কিন্তু এই দেখেন আপনি এখন এখানে রিলোড দিচ্ছেন, আসতেছে না, আসতেছে। তা আমি এটা বললাম একটু সময় লাগবে, বাট একটু ওয়েট করবেন, এটা আসবে। ঠিক আছে, আপনি যদি আমার এখানে পেজে দেখেন যে কোডটা আসছে কিনা, এখানে দেখবেন যে index.html এ কোড কিন্তু আসছে। আসছে না h2 টা? আসে নাই? জি ভাই আসছে। জি ভাই এখানে আসছে, বাট এখানে একটু সময় নিচ্ছে, লাইভে একটু সময় নেই। ঠিক আছে, বাট এখানে চলে আসছে। আসছে না? আসছে ভাইয়া, লাইভে আসছে। জি। লাইভে আসছে। বুঝতে পারছি? জি ভাইয়া। পারবেন তো নাকি? জি ভাইয়া, জাস্ট প্র্যাকটিক্যালি ট্রাই চালতে করতে হবে। হবে। এখন এটা নিয়ে আসলে কাজ করতে গেলে কিন্তু সত্যি কথা বলতে অনেকেই প্রবলেম পড়বেন, একদম কনফার্ম প্রবলেম পড়বেন। আচ্ছা, আনোয়ার ভাই, আরেকটা জিনিস প্রবলেম হবে, সেটা বলে দিই। সরি, যখনই আপনি এখানে গিট পুশ দিচ্ছেন প্রথমবার যখন আপনি পুশ দিলেন না, পুশ প্রথমবার, ওই যে লাস্টের লাইনটা যেটা দিলেন পুশ প্রথমবার, জি। যখনই আপনি পুশ দিবেন তখন আপনার প্রথমবার পুশ হবে না। আপনার দেখবেন যে আপনার কম্পিউটারে যে ডিফল্ট যে ব্রাউজারটা আছে, ডিফল্ট যে ব্রাউজার, সেই ব্রাউজারে দেখবেন যে অথেন্টিকেশন যাচ্ছে, আপনি ওই ইউজারটা কিনা সেটা চেক করতেছে। তো ডিফল্ট ব্রাউজারে একটা দেখবেন পপ আপ আসবে, ওই পপ আপে আপনি অথেন্টিকেশনে ক্লিক করলেই কি হবে? পুশটা হয়ে যাবে। তাহলে প্রবলেম কয়টা হইতে পারে বলেন তো? প্রবলেমগুলো আমি বলে দিলাম। প্রবলেম হইতে পারে প্রথমবার যখন আপনি কমিট করতে যাবেন, কমিট করতে গেলে আপনাকে দুইটা লাইন রান করতে হবে, দুইটা লাইন দিতে হবে। এরপরে কমিট করবেন, তারপর যখন আপনি প্রথমবার ওই পুশ করবেন, ওই লাইনটা কপি করে দিবেন, তখন আপনার কি করবে? পুশ হবে না, দেখবেন ডাটা যাচ্ছে না। কেন যাচ্ছে না? তখন দেখবেন যে আপনার কম্পিউটারের ডিফল্ট যে ব্রাউজার থাকবে, সেই ব্রাউজারে আপনাকে পপ আপ দেখাচ্ছে, অথেন্টিকেশন করতে বলতেছে যে আপনি ওই ইউজারটা কিনা। তো ওখানে আপনি ক্লিক করলে হয়ে যাবে। এই দুইটা প্রবলেম পড়বেন। বলেন কি যেন বোঝাচ্ছিলেন? বলেন বলেন। ট্রাই করতে হবে। কোনো কোশ্চেন আছে আপনাদের?
না ভাই এখন পর্যন্ত নেই, আবার ট্রাই করে জানাবো। জি না ভাইয়া। আপাতত কোনো কোশ্চেন নেই ভাইয়া, ক্লাস ট্রাই করতে হবে, পুরো ক্লাস মোটামুটি বুঝতে অনেক কঠিন লাগতেছে। না না, বুঝতে কঠিন লাগে না, আমি আসলে পেঁচাইছি বেশি, আসলে সত্যি কথা। আমি ব্যাপারটা পেঁচাইছি, মানে বেশি বুঝাইতে গিয়ে আপনাদেরকে বেশি ব্যাপারটা কমপ্লেক্স করছে আমার কাছে যেটা মনে হচ্ছে। আদারওয়াইজ ব্যাপারটা একটু চিন্তা করে দেখেন, আমি যদি একটু সামারি করি যদি ক্লাসটা, তাহলে কি কি এখানে আছে একটু খাতা নোট ডাউন করেন, কি কি করতে হবে আপনাকে, স্টেপ গুলো লিখে রাখেন। লিখতেছেন? জি। প্রথমে আপনাকে করতে হবে, আপনার কম্পিউটার এখানে চেক করে দেখতে হবে, সিএমডি তে দেখতে হবে যে আপনার কম্পিউটার আসলে গিট আছে কিনা। তো দেখতে হবে জিআইটি গিট -VERSI ভার্সন। এটা যদি না থাকে তখন আমরা কি করতে হবে, গিট ইনস্টল করতে হবে। তো আপনি গুগলে গিয়ে আপনি কি করবেন, গিটটা ডাউনলোড করবেন, গিট ডাউনলোড করে ইনস্টল করবেন। ইনস্টল করলে এটা চলে আসবে। যদি প্রথমবার না আসে আপনি কি করবেন, আপনার কম্পিউটারটা রেজিস্টার দিবেন, রেজিস্টার দিলে দেখবেন যে এটা চলে আসবে। তাহলে এটা দরকার আপনার নাকি? প্রথমে কি দরকার আপনার? এই গিটটা দরকার, ইনস্টল করতে হবে। গিটটা ইনস্টল করতে হবে। এটা একটা দরকার, এটা আপনি এক নাম্বার লিখে রাখেন যে আপনাকে গিটটা ইনস্টল করতে হবে, এবং গিটটা ইনস্টল হয়েছে কিনা সেটা আপনি বুঝবেন কিভাবে, এটা লিখে যে গিট স্পেস হাইফেন ভার্সন। যদি এটা আসে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার গিটটা ইনস্টল হয়েছে। এটা হলো আপনার এক নাম্বার রিকোয়ারমেন্ট। জি খুব ভাইয়া। এটা করতে খুব কঠিন কাজ, এটা কি মানে মানে বুঝার কিছু আছে কিনা বলেন, কথা বলেন। ভাইয়া আমি ক্লাস করতে করতে ইনস্টল করেছিলাম, এখন আমার আসছে গিট ভার্সন হেল্প পেজ ভ্যালু, আপনারটা তো হয় না, এগুলো আসছে। আপনি কি লিখছেন? ও সরি গিট লেখা হয় নাই। আচ্ছা যাই হোক, আপনার প্রবলেম নাই, আমি আমার কথা বোঝার চেষ্টা করি। আপনি করছেন আলাদা বিষয়, আপনি এটা দেখেন, আমার কথা বোঝার চেষ্টা করেন প্লিজ। আমি কি বললাম যে আপনার কি কাজ করতে হবে এখন, এই যে গিটটা ইনস্টল করতে হবে, এটা পারবেন কিনা সেটা বলেন, জি কথা বলেন না কেন? জি পারবো। গিট ইনস্টল করার পর গিট হয়েছে কি চেক করতে হবে না যে গিটটা ইনস্টল হয়েছে কিনা? জি সবাই কি ঘুমায় গেছেন? জি, চেক করতে হবে। জি ভাই চেক করতে হবে। তাহলে একটু কথাবার্তা বলতে হবে, আমরা একটু সামারি করতেছি। আমার দরকারটা কি, এই যে গিটটা ইনস্টল করতে হবে, এটা এক নাম্বার লিখে রাখেন যে আমার গিট ইনস্টল করতে হবে। 2 নাম্বার, আমাকে গিটহাবে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, github.com এ আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে যেখানে আমরা কোডগুলো রাখবো। এই অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন কিনা সেটা বলেন। তাহলে আমাদের দুইটা কাজ, একটা গিট ইনস্টল করতে হবে, 2 নাম্বার হচ্ছে গিটহাবে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। দুইটা কাজ যদি পারি কাজ শেষ। এখন কি করতে হবে, যে আপনি প্রত্যেকদিন তো একটা ফোল্ডার তৈরি করেন, এখানে আপনি আজকে একটা ফোল্ডার তৈরি করবেন। এই ফোল্ডারের নামটা কি, ওয়ার্ক ডিরেক্টরি। এখন এই যে ফোল্ডারটা তৈরি করতেছেন, এই নামে আপনার কি করতে হবে, এই গিটহাবে একটা ফোল্ডার তৈরি করতে হবে। কিভাবে, এই প্লাস বাটনে ক্লিক করে নিউ রিপোজিটরি, এটা করতে পারবে কিনা বলেন। হ্যাঁ পারবো। তো এটা যখন আপনি তৈরি ভাইয়া, করবেন, পারবো। এটা যখন আপনি রিপোজিটরি তৈরি করবেন, এই রিপোজিটরি তৈরি করলে তারা কিছু আপনাকে কোড দিবে না? জি এখন শুধু এই কোডগুলো কপি আর পেস্টের কাজ। প্রথমবার করতে হবে এই কোডগুলো নিয়ে কাজ। 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন 5 লাইন 6 লাইন, এই 6 লাইনে কাজ করতে হবে প্রথমবার, তার পরের বার থেকে 3 লাইন। ইনলাইন। ঠিক আছে? তো প্রথমবার যখন আপনি কাজ করবেন তখন আপনাকে কি করতে হবে, গিট ইনিট দিতে হবে, তারপরে গিট অ্যাড করতে হবে, গিট কমিট করতে হবে, গিট ব্রাঞ্চ এম মেইন। এটা আসলে আমরা এখন বিস্তারিত আলাদা করার দরকার না, মানে আপনার মেইন ব্রাঞ্চ আপনি রাখবেন। এই জন্য দেখেন এখানে যখন মেইন লিখবেন তখন এখানেও মেইন লিখতে হবে। ওরা ডিফল্ট ভাবে মেইন আর মাস্টার দুইটা ব্রাঞ্চ দেয়। ওরা ডিফল্ট ভাবে কি কি দেয়, মেইন একটা দেয়, মাস্টার নামে আরেকটা ব্রাঞ্চ দেয়। তো এখানে যেহেতু মেইন লেখা আছে, এখানে আমরা মেইন, আপনাকে এগুলো বোঝার দরকার না, আপাতত শুধু কপি আর পেস্ট করে ঢুকাই দেন। এই কাজগুলো প্রতিনিয়ত করতে করতে এটা ইজি হয়ে যাবে। তাহলে আপনি কঠিনটা কোন জায়গাতে বলতেছেন আমি বুঝতেছি না। আপনাকে গিটটা ইনস্টল করতে হবে, 2 নাম্বার গিটহাবে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। গিটহাবে অ্যাকাউন্ট তৈরি করার পরে
লগ ইন করবেন, ঢুকবেন, ভিতরে ঢোকার পর একটা রিপোজিটরি তৈরি করবেন। রিপোজিটরি তৈরি করলে আপনাকে এরকম কিছু কোড দেবে। এই কোডগুলো শুধু একটা একটা করে কি করবেন, git add কপি করবেন, এখানে আসবেন, এই যে নিউ টার্মিনাল, টার্মিনাল থেকে নিউ টার্মিনাল, এই টার্মিনালে আপনি পেস্ট করে দিবেন। এরপরে কি করবেন, git add করবেন। এরপরে যখনই git commit দিতে যাবেন তখন এই প্রবলেমটা, প্রথম প্রবলেমের সম্মুখীন হবে। সেই প্রবলেমটা আপনি দুইটা লাইন দিবে, সেই দুইটা লাইন আপনাকে একটা একটা করে রান করতে হবে। এরপরে কি করবেন, এই লাইনটা কপি করবেন, পরে এই লাইনটা কপি করবেন, পরে এই লাইনটা যখনই দিয়ে আপনি এন্টার দিবেন তখন আপনি আবার একটা প্রবলেমে পড়বেন, গিট যাবে মানে কোডগুলো যাবে না। তখন দেখবেন আপনার লোকাল ওই যে আপনার ডিফল্ট যে ব্রাউজার সেখানে একটা পপআপ আসবে, অথেন্টিকেশনটা আসবে, সেটা চেক করে দিলেই কোডটা চলে যাবে। কোডটা আসার পরে কি করতে হচ্ছিল আমাদের, লাইভ করার জন্য কি করা লাগে, লাইভ করার জন্য আমাদের কি করতে হবে, ওই রিপোজিটরি ঢুকতে হবে। এই যে রিপোজিটরির ভিতরে ঢুকলাম, ঢোকার পরে পেজে যেতে হবে, সেটিংসে আসলাম, সেটিংসে আসার পর এখান থেকে এই যে পেজেস, GitHub পেজ, হ্যাঁ পেজেস, এখানে ক্লিক করব। এখান থেকে আমাকে, এখানে আমাদের এখন আর নাই, এখানে কি আস থাকতো, নান থাকতো, এখানে ওই ব্রাঞ্চটা সিলেক্ট করে দিতে হবে, সেভ দিতে হবে, একটা লাইন দেবে, শেষ কাজ।